আচ্ছা দেখি এখন ওইখানে গেছে কিনা। আসছে। ওকে, তো ঠিক আছে ভাই, আমি স্টার্ট করি তাহলে আস্তে আস্তে। ওকে। ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা আমাকে সবাই জানো তো যে আমার ভয়েস তোমরা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, কোনো নয়েজ আসতেছে কিনা একটু জানাও তো আমাকে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমরা ফার্স্ট একটু জয়েন হয়ে নাও, আর তোমাদের যত যত ফ্রেন্ড আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে ফেলবো। আচ্ছা, আস্তে আস্তে জয়েন হোক, আমরা 1 মিনিট সময় নিব, তারপর আমরা আস্তে আস্তে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি স্টার্ট করি আস্তে আস্তে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আস্তে আস্তে স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা গুণগত রসায়নের পার্ট নাম্বার 1টা আজকে করার ট্রাই করব। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা গত ক্লাসে কিন্তু অনেক বেশি অযথা কমেন্ট করছিলা। তো আজকে সবাই একটু অযথা কমেন্ট থেকে বিরত থাকবা এবং ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা আস্তে আস্তে স্টার্ট করি। ওকে, তো দেখো যে প্রথমে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকের নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তো কোয়ান্টাম সংখ্যা মানে কি? যে সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আচ্ছা, তো এখন আমরা সবাই জানি যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার n দ্বারা। দ্বিতীয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা প্রকাশ করি l দ্বারা। 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা প্রকাশ করি m দ্বারা। 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা প্রকাশ করি s দ্বারা। ঠিক আছে? আচ্ছা, ওকে, তো চলো আমরা আস্তে আস্তে সবগুলো একটু বোঝার ট্রাই করি। তো এখন আমরা দেখব যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা আসলে কি বোঝাই? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে আমরা শক্তি স্তরের আকার বোঝাই। তো তোমরা সবাই মাথায় রাখবা যে শক্তি স্তরকে আমরা অরবিট বলতে পারি অথবা আমরা শেল বলতে পারি, ঠিক আছে? আমরা অরবিটও বলতে পারি, আবার শেলও বলতে পারি। আচ্ছা, এখন তোমরা মাথায় রাখবা যে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যত বড় হবে শক্তি স্তরের আকার তত বড় হবে। কি বলছি? যে n এর মান যত বড় হবে শক্তি স্তরের আকার তত বড় হবে। আচ্ছা, তো আমরা একটু বেসিক কথাগুলো একটু বোঝার ট্রাই করি। দেখো, ধরো আমি তোমাকে বললাম যে n সমান সমান 1। তো n সমান সমান 1 দ্বারা আসলে কি বোঝায়? n সমান সমান 1 দ্বারা আসলে বোঝায় সেটা হচ্ছে তোমার প্রথম শক্তি স্তর। সেটা দ্বারা আসলে কি বোঝায়? ব্যাকগ্রাউন্ডে কি বেশি নয়েজ? আচ্ছা, তো n সমান সমান 1 দ্বারা কি বোঝায়? সেটা হচ্ছে তোমার প্রথম শক্তি স্তর, ঠিক আছে? সেটা প্রথম শক্তি স্তর। আর প্রথম শক্তি স্তরকে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার k দ্বারা। ধরো আমি তোমাকে যদি বলি যে n সমান সমান 2, তো n সমান সমান 2 দ্বারা আসলে কি বোঝায়? n সমান সমান 2 দ্বারা বোঝায় সেটা হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তর। আর দ্বিতীয় শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দ্বিতীয় শক্তি স্তরকে আমরা l দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? কি দ্বারা প্রকাশ করি? আমরা l দ্বারা প্রকাশ করি। ঠিক একইভাবে আমরা যদি বলি যে n সমান সমান 3, তো n সমান সমান 3 দ্বারা সেটা কি বোঝায়? সেটা হচ্ছে তোমার তৃতীয় শক্তি স্তর। আর তৃতীয় শক্তি স্তরকে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার m দ্বারা। তো এই বেসিক কথাবার্তাগুলো আমরা সবাই মোটামুটি জানি, তাই না? আচ্ছা, তো চলো এখন আমরা একটু নেক্সট পেজে ঢুকি। আচ্ছা,
তো এখন আমরা দেখব যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। আর তুমি একটা জিনিস মাথায় রাখবা যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করি। ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি করি? উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করি। আচ্ছা, তো এখন দেখো এখানে আমি কিছু জিনিস লিখে রাখছি যে এল সমান সমান যদি 0 হয় তখন সেটা হবে তোমার এস উপশক্তি স্তর, আর এস উপশক্তি স্তরের আকার হবে তোমার আকৃতি হবে গোলকাকার, নট গোলাকার, এটা হবে গোলকাকার। এল সমান সমান যদি তোমাকে 1 বলি, সো সেটা হবে তোমার পি উপশক্তি স্তর, আর পি উপশক্তি স্তরের আকৃতি হবে ডাম্বেল আকার। ঠিক আছে, আচ্ছা এখন ধরো আমি তোমাকে যদি বলি যে এল সমান সমান 2, তো এল সমান সমান 2 দ্বারা সেটা কি বোঝায়? সেটা হচ্ছে তোমার ডি উপশক্তি স্তর এবং সেটার আকৃতি হচ্ছে তোমার ডাবল ডাম্বেল আকার। আর এল সমান সমান যদি 3 হয় তখন সেটা হবে এফ উপশক্তি স্তর, আর এফ উপশক্তি স্তরের আকৃতি হবে তোমার জটিল। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। ওকে, এখন এখানে একটা কথা বলছি যে এল এর মান হচ্ছে তোমার 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা ফাইন, ধরো আমি তোমাকে যদি বলি যে n এর মান হচ্ছে 1, সো n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত হবে? l এর মানটা হবে তোমার 0 থেকে 1-1 পর্যন্ত, তার মানে 0 থেকে 0 পর্যন্ত। তাহলে l এর মান এখানে কত হবে? l এর মান এখানে হবে তোমার 0। তার মানে আমরা n সমান সমান 1 এর জন্য আমরা একটা উপশক্তি স্তর পাইছি এবং সেটা হচ্ছে তোমার s উপশক্তি স্তর, কারণ আমরা জানি যে 0 মানে সেটা হচ্ছে তোমার s উপশক্তি স্তর। তার মানে 1 নম্বর শক্তি স্তরের জন্য আমরা 1s নামে একটা উপশক্তি স্তর পাবো। আচ্ছা, সাউন্ড কি বেশি প্রবলেম করতেছে? সব একটু জানাও তো। একটু জানাও তো সাউন্ড কি বেশি প্রবলেম করতেছে কিনা। শাকিল ভাই, শাকিল ভাই কি আছেন? ভাই আমি তো ঠিক শুনতেছি। আচ্ছা, ফ্যানের সাউন্ড করতেছে মনে হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটু ফ্যানের সাউন্ড আছে। আচ্ছা আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে তো। ঠিক আছে ভাই, এখন কি মোটামুটি ক্লিয়ার শোনা যাচ্ছে? এমনিতে সবকিছু ঠিকই ছিল, জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটু ফ্যানের প্রবলেম ছিল। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এখন তো মনে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমি এখন স্টার্ট করি। আচ্ছা, তো দেখো যে n সমান সমান যদি 2 হয়, n সমান সমান 2 হলে l এর মান কত হবে? l এর মান হবে তোমার 0 থেকে 2-1 পর্যন্ত। তার মানে l এর মান আমরা কত পাবো? l এর মান আমরা পাবো 0 এবং 1। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে l এর মান 0 মানে সেটা কি? সেটা হচ্ছে তোমার s উপশক্তি স্তর, আর l এর মান 1 মানে সেটা হচ্ছে তোমার p উপশক্তি স্তর। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি 2 নাম্বার শক্তি স্তরের জন্য আমি দুইটা উপশক্তি স্তর পাবো, একটা হচ্ছে তোমার 2s এবং আরেকটা হচ্ছে তোমার 2p। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন ধরো আমি তোমাকে বললাম যে n সমান সমান 3, তো n সমান সমান 3 হলে l এর মান কত হবে? l এর মান হবে তোমার 0 1 2, তাই না? আচ্ছা, তো 0 মানে সেখানে কি পাবো আমরা? s পাবো, 1 মানে সেখানে আমরা p পাবো, আর 2 মানে সেখানে আমরা কি পাবো? সেখানে আমরা d পাবো। তার মানে 3 নাম্বার শক্তি স্তরের জন্য আমরা কি পাবো? 3s 3p, তারপর এখানে কি পাবো আমরা? 3d পাবো। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমাদের যে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কিভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান বাইর করব। ঠিক আছে, আচ্ছা ওকে। তো চলো এখন আমরা নেক্সট পেজে যাই। এখন তোমাকে বলছে যে কোন শক্তি স্তরটি সম্ভব নয়। আচ্ছা, তো অপশন নাম্বার এ দিছে 3p, অপশন নাম্বার 2 দিছে 2d, অপশন নাম্বার সি দিছে 3f, অপশন নাম্বার ডি দিছে 4d। ওকে, তো এখন আমরা দেখব যে কোনটা সম্ভব নয়। আচ্ছা, তো দেখো 3, তার মানে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে তোমার 3। ওকে, সো দেখো ভাই আমরা যদি n সমান সমান 3 ধরি তাহলে আমি l এর মান কত পাবো? আমরা l এর মান পাবো 0 1 2 পাবো। তার মানে 3 নাম্বার শক্তি স্তরের জন্য আমরা কি পাবো? 3 নাম্বার শক্তি স্তরের জন্য আমরা পাবো 3s 3p, তারপর কি পাবো আমরা? 3d পাবো। আচ্ছা ফাইন, তাহলে দেখো তো ভাইয়া যে আমার এখানে 3p কে আমি পাইছি না? হ্যাঁ, 3p টা আমি পাইছি, তার মানে 3p টা সম্ভব, বাট আমরা চাইছি এখানে কোনটি সম্ভব নয়। আচ্ছা, এখন দেখো এখানে 2d বলছে, তো 2d যেহেতু বলছে তার মানে এখানে আমার n এর মান কত? n এর মান হচ্ছে এখানের মধ্যে 2। সো n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কত হবে? l এর মান হবে তোমার 0 এবং 1। তাহলে দেখো
n এর মান যদি 2 হয় তার মানে এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো যে 2s এবং 2p পাবো। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমরা এখানে কি কোনো 2f পাবো, বা সরি 2d পাবো? এখানে আমরা তো এখানে কোনো 2d পাবো না, তার মানে এখানে 2dটা সম্ভব নয়। আচ্ছা ফাইন। এখন দেখো ভাইয়া যে যখন আমি n সমান সমান 3 নিয়েছিলাম তখন আমরা কি পাইছিলাম, 3s পাইছিলাম, 3p পাইছিলাম, 3d পাইছিলাম। বাট আমরা কি এখানে কোথাও 3f পাইছিলাম? আমরা তো 3f পাই নাই, তার মানে 3fটাও তোমার সম্ভব নয়। আর 4dটা সম্ভব কেন? দেখো আমরা যদি এখানে ভেঙে লিখি যে n সমান সমান যদি 4 হয় তাহলে l এর মান কত হবে? l এর মান হবে তোমার 0 1 2 তারপর কি হবে, 3 হবে। আচ্ছা, তার মানে 4 নাম্বার শক্তি স্তরের জন্য আমরা কি পাবো, 4s 4p, তারপর এখানে কি পাবো আমরা, 4d পাবো, তারপর এখানে 4f পাবো। তাহলে দেখো তো ভাইয়া যে আমার 4d কি পসিবল না? হ্যাঁ, 4dটা অবশ্যই পসিবল। তাহলে দেখো আমার এইটাও পসিবল, এইটাও পসিবল, বাট এই দুইটা পসিবল না, মানে সম্ভব নয়। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে বি এবং সি দুইটাই। ঠিক আছে, ওকে। তো চলো এখন আমরা নেক্সট পেজে যাই। এখন বলছে যে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4 আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1। তাহলে বলছে এই বিশিষ্ট অরবিটাল কি? আচ্ছা ফাইন। এখন তুমি আমাকে বলো ভাইয়া L সমান সমান 1, সো L সমান সমান যদি 1 হয় তাহলে সেটা কি উপশক্তি স্তর হয়? সেটা তোমার P উপশক্তি স্তর হয়। তাহলে দেখো তো এখানে কি P আছে না? হ্যাঁ, P আছে। তার মানে আনসার কোনটা হবে? আনসার এখানে হবে তোমার B। ঠিক আছে, আনসার কোনটা হবে? আনসার হবে বি। আচ্ছা ফাইন। এখন বলছে যে কোনো পরমাণুর n শেলে উপশক্তি স্তরের সংখ্যা কত? আচ্ছা ফাইন। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে n শেল মানে সেটা দ্বারা আসলে কি বোঝায়? দেখো আমরা প্রথমে বলছিলাম তোমাদেরকে যে আমরা যদি তোমাকে বলি যে n সমান সমান 1 তার মানে সেটা হবে তোমার k, n সমান সমান 2 মানে সেটা হবে তোমার l, n সমান সমান 3 মানে সেটা হবে m, আর n সমান সমান যদি 4 বলি তখন সেটা কি হবে? সেটা হবে তোমার n। তার মানে n মানে সেটা দ্বারা আসলে কি বোঝায়? n দ্বারা আসলে বোঝায় যে সেখানে আমার n এর মান কত? n এর মান হচ্ছে তোমার 4। সো n এর মান যদি 4 হয় তাহলে আমি l এর মান কত পাবো ভাইয়া বলো তো? আমরা l এর মান পাবো 0 1 2 এবং 3 পাবো। তাহলে দেখো ভাইয়া আমি 4 নাম্বার শক্তি স্তরের জন্য আমি কি পাবো? 4 নাম্বার শক্তি স্তরের জন্য আমরা পাবো 4s 4p 4d এবং 4f পাবো। তাহলে দেখো আমি 4 নাম্বার শক্তি স্তর বা n শেলের জন্য আমি কয়টা পাইছি? আমি মোট 4টা উপশক্তি স্তর পাইছি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে বি। তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমার যততম শক্তি স্তর থাকবে ঠিক ততটা আমরা উপশক্তি স্তর পাবো। এখন ধরো আমি তোমাকে যদি বলতাম যে n সমান সমান 3 মানে 3 নাম্বার শক্তি স্তরের জন্য আমরা কয়টা উপশক্তি স্তর পাবো? তাহলে দেখো যে আমার যততম শক্তি স্তর হবে আমি উপশক্তি স্তর ঠিক ততটা পাবো। তাহলে যদি আমার n সমান সমান 3 হয় তখন সেখানে কি পাবো আমরা? উপশক্তি স্তর আমরা 3টা পাবো। উপশক্তি স্তর আমরা এখানে কয়টা পাবো? উপশক্তি স্তর আমরা এখানের মধ্যে 3টা পাবো। ঠিক আছে, তো আই থিঙ্ক সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, এখন এখানে বলছে যে কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? আচ্ছা ফাইন। এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া যে 2p 1s 2s 3s এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট? দেখো তো ভাইয়া যে 1 দ্বারা আসলে কি বোঝায়? 1 দ্বারা আসলে বোঝায় যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর। তাহলে দেখো ভাইয়া তো n সমান সমান যদি 1 হয় তার মানে কি সেটা সবচেয়ে কম মানে সবচেয়ে ছোট শক্তি স্তর হবে না? n সমান সমান 1 মানে সেটা হবে তোমার সবচেয়ে ছোট শক্তি স্তর। আচ্ছা ফাইন। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার আকার যত ছোট হবে, আকার যত ছোট হবে, শক্তি স্তরের আকার যত ছোট হবে, ইলেকট্রনের ঘনত্ব কি ভাইয়া বলো তো বেশি হবে না? আমার শক্তি স্তরের আকার যত ছোট হবে ইলেকট্রনের ঘনত্ব কি তত বেশি হবে। তাহলে তুমি আমাকে বলো 1 নাম্বার শক্তি স্তরের আকার বড় নাকি 3 নাম্বার শক্তি স্তরের আকার বড়? অবশ্যই আমার 1 নাম্বার শক্তি স্তরের আকারটা ছোট। তো আকার যেহেতু ছোট তার মানে কি সেখানের মধ্যে আমার ইলেকট্রনের ঘনত্ব বেশি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি। ঠিক আছে, আনসার হবে বি, কারণ আমরা ওই একটুকে দেখছিলাম যে n এর মান যত বড় হবে আকার তত বড় হবে, আকার তত বড় হবে। ঠিক আছে, তাহলে দেখো যে আমার n এর মান যত ছোট হবে আমার আকার তত ছোট হবে, আর আকার যত ছোট হবে ইলেকট্রনের ঘনত্ব তত বেশি হবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে বি। আচ্ছা ফাইন। এখন বলছে যে একটি ns অরবিটালে কত সংখ্যক পর্ব বা নোড থাকতে পারে? সো তুমি একটু ওয়ান কাইন্ড অফ এটা মুখস্থ হিসেবে রাখবা, এটা কিন্তু পরীক্ষাতে আসার জন্য অনেক ইম্পর্টেন্ট। যে ns অরবিটালে তোমার n-1 সংখ্যক, ns অরবিটালে n-1 সংখ্যক পর্ব বা নোড থাকে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এটা একটু টানা মুখস্থ রাখবা যে একটি ns অরবিটালে n-1 সংখ্যক পর্ব বা নোড থাকতে পারে।
তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ওকে, আচ্ছা ফাইন। এখন আসি আমরা যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আসলে কি করে ভাইয়া বলো তো? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তোমার অরবিটাল প্রকাশ করে। ঠিক আছে, কি করে সেটা? অরবিটাল প্রকাশ করে, অরবিটাল প্রকাশ করে। অথবা সে কি করে ভাইয়া বলো তো? ইলেকট্রনের ইলেকট্রনের ত্রিমাত্রিক 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 দিক বিন্যাস, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাসে নির্দেশ করে। কি বলছি ভাইয়া বলো তো? যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি করে? অরবিটাল নির্দেশ করে, অথবা সে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা ফাইন। ওকে, এখন আমরা এখানে কি বলছি দেখো তো? আমরা বলছি যে এম এর মান হচ্ছে তোমার -L থেকে +L পর্যন্ত হয়। কি, এম এর মানটা তোমার -L থেকে +L পর্যন্ত হয়। ওকে, আচ্ছা ফাইন। এখন ধরো আমি তোমাকে বললাম যে এল এর মান 0। সো এল এর মান যদি 0 হয় তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে এম এর কয়টা মান পাবো আমরা? দেখো, এম এর মান পাবো আমরা -0 থেকে +0 পর্যন্ত, কারণ এম এর মানটা হয় তোমার -L থেকে +L পর্যন্ত। সো -0 থেকে +0 মানে কি? সেখানে আমরা 0ই পাবো। তাহলে দেখো যে আমার L = 0 মানে আমার S উপশক্তি স্তরের জন্য আমরা কি পাবো? আমরা একটা অরবিটাল পাবো। তো দেখো তো ভাইয়া এখানে কি পাবো? আমরা একটা অরবিটাল পাবো। আচ্ছা, আমি জানি এটা অনেকে বোঝো নাই, কোনো সমস্যা নাই, আমরা একটু পরে আসতেছি। দেখো, ধরো আমি তোমাকে যদি বলি যে L = 1, সো L = যদি 1 হয় তাহলে M এর মান কত হবে? M এর মান হবে তোমার -L থেকে +L পর্যন্ত। তার মানে এখানে কি পাবো আমরা? -1 0, তারপর এখানে কি পাবো আমরা? +1 পাবো। তাহলে দেখো ভাইয়া L = 1, তার মানে সেটা কোন উপশক্তি স্তর? পি উপশক্তি স্তর। সো পি উপশক্তি স্তরের জন্য আমি এখানে কয়টা মান পাইছি? 3টা মান পাইছি। তার মানে এখানের মধ্যে আমরা এখানের মধ্যে 3টা অরবিটাল পাবো। কয়টা অরবিটাল পাবো? 3টা অরবিটাল পাবো, 3টা অরবিটাল পাবো। এখন ধর আমি তোমাকে যদি বলি যে L = 2, তার মানে M এর মান কি হবে? M এর মান হবে তোমার -2 -1 0, তারপর কি হবে? +1, তারপর হবে +2 হবে। তাহলে দেখো ভাইয়া যে এল এর মান যখন 2, তখন আমরা সেখানের মধ্যে কি পাইছি? সেখানে আমরা 5টা মান পাইছি। আর এল এর মান 2 মানে সেটা হচ্ছে তোমার ডি উপশক্তি স্তর। তার মানে ডি উপশক্তি স্তরের মধ্যে আমরা মোট কয়টা অরবিটাল পাবো? আমরা ডি উপশক্তি স্তরের মধ্যে মোট আমরা এখানের মধ্যে 5টা অরবিটাল পাবো। তাহলে দেখো 1 2 3 4 5, মানে এখানে আমরা 5টা অরবিটাল পাইছি। আচ্ছা ফাইন। এখন ধরো আমি তোমাকে যদি বলি যে L = 3, তো L = 3 হলে সেখানে কি হবে? M এর মান হবে তোমার -3 -2 -1 0, তারপর হবে +1, তারপর হবে +2, তারপর কি হবে? +3 হবে। তাহলে দেখো তো ভাইয়া যে L = 3 মানে সেটা হচ্ছে তোমার F উপশক্তি স্তর। আর F উপশক্তি স্তরের জন্য আমি কয়টা মান পাইছি? এখানে আমি 7টা মান পাইছি। তাহলে এখানে আমি মোট কয়টা অরবিটাল পাবো? এখানের মধ্যে আমি মোট 7টা অরবিটাল পাবো। কয়টা অরবিটাল পাবো আমরা? এখানে 7টা অরবিটাল পাবো। তো দেখো আমি এখানে দিলাম 1 2 3 4 5 6 7। আচ্ছা ফাইন। এখন দেখো ভাইয়া যে এখানের মধ্যে আমি কয়টা অরবিটাল পাইছি? একটা পাইছি। তো দেখো এখানে মান যেহেতু 0, তার মানে এখানে আমরা দিব 0। ঠিক আছে, আমি জানি অনেকে বোঝো নাই, কোনো সমস্যা নাই। দেখো, যখন আমি L এর মান 1 নিছি তখন আমি এখানে 3টা মান পাইছি। সো দেখো প্রথমটাকে আমরা দিব -1, পরটাকে দিব আমরা 0, তারপরটাকে দিব আমরা +1 দিব। এখন দেখো এখানের মধ্যে আমরা কি করব? প্রথমটাকে দিব আমরা -2, তারপরটাকে দিব আমরা -1, তারপর দিব 0, তারপর দিব আমরা +1, তারপর এখানে কি দিব? আমরা +2 দিব। সো যখন আমি L = 3 নিব তখন আমরা এখানে কি কি মান দেব বলো তো? আমরা এখানে দিব -3 -2 -1 0 +1 +2, তারপর এখানে কি দেব? আমরা +3 দিব। ঠিক আছে, সো আই থিঙ্ক সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। এখন তুমি মাথায় রাখবা যে আমরা যে কোনো একটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন রাখতে পারি। কি বলছে ভাইয়া বলতো? এই যে আমার অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলোতে আমি সর্বোচ্চ 2টি ইলেকট্রন রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমি এস এর মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন রাখতে পারবো? আমরা 2টা রাখতে পারবো। আমার পিতে দেখো যে প্রতিটাতে যদি আমি 2টা করে রাখতে পারি, তার মানে পিতে আমরা মোট কয়টা রাখতে পারবো? 6টা রাখতে পারবো। বিতে কয়টা রাখতে পারবো? আমরা 10টা রাখতে পারবো। আর এফ এ কয়টা রাখতে পারবো? আমরা এফ এর মধ্যে আমরা রাখতে পারবো মোট 14টি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা সবাই মোটামুটি জানি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে ফাইন। ওকে, এখন দেখো যে আমরা এখানের মধ্যে কিছু জিনিস লিখছি আর কি, মানে অরবিটালের আকৃতিগুলো দেখো। সো দেখো তো ভাইয়া যে আমরা এখানের মধ্যে L = 1, অর্থাৎ পি এর জন্য আমরা মোট কয়টা অরবিটাল পাইছিলাম? আমরা এখানের মধ্যে 3টা অরবিটাল পাইছিলাম। সো 3টা অরবিটালের মধ্যে আমরা একটাকে বলবো px, একটাকে বলবো আমরা py, একটাকে বলবো আমরা pz। আচ্ছা ফাইন। তাহলে দেখো px মানে কি? px মানে দেখো p
পি মানে কি জানি আমরা? পি মানে জানি সেটা হচ্ছে তোমার কি থাকে, সেটা হচ্ছে তোমার ডাম্বেল আকার থাকে। দেখো পি মানে কি, তার আকৃতি কি হবে? ডাম্বেল আকার থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা ফাইন। তাহলে দেখো আমরা এখানে একটু আসি, দেখো যে তার মানে দেখো পিটা কি হবে? ডাম্বেল আকার অরবিটাল হবে। তাহলে দেখো ভাইয়া, যখন আমি পিএক্স বলছি তখন ডাম্বেলটা কি হবে? ডাম্বেলটা তোমার এক্স অক্ষ বরাবর থাকবে। যখন পিওয়াই হবে তখন ডাম্বেলটা কি হবে? ওয়াই অক্ষ বরাবর থাকবে। যখন আমি পিজেড বলবো তখন ডাম্বেলটা কি হবে? ডাম্বেলটা তোমার জেড অক্ষ বরাবর থাকবে, ঠিক আছে? আচ্ছা ফাইন। ঠিক একইভাবে দেখো যে আমরা ডি এর জন্য মোট 5টা অরবিটাল পাবো এবং 5টা অরবিটালগুলো কি হবে? ডাবল ডাম্বেল আকার হবে। তো একটাকে বলবো আমরা ডি এক্স ওয়াই, পরটাকে বলবো আমরা ডি ওয়াই জেড, তারপরটাকে বলবো আমরা ডি জেড এক্স, তারপরটাকে আমরা বলবো ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরটাকে আমরা বলবো যে ডি জেড স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা ফাইন। ওকে, এখন দেখো ভাইয়া যে যখন আমি তোমাকে বলছি এক্স ওয়াই তখন দেখো যে আমার ডাবল ডাম্বেল যেটা আছে সেটা কীভাবে বলতো? এক্স এবং ওয়াইয়ের মাঝখানে আছে। যখন আমি ওয়াই জেড বলছি তখন কীভাবে বলতো? ডাম্বেলগুলো কীভাবে বলতো? ওয়াই এবং জেডের মাঝখানে আছে, এটা জেড হবে, ঠিক আছে? এটা জেড হবে, ওকে ফাইন। আর যখন আমি জেড এক্স বলছি তখন ডাম্বেলগুলো কিসে আছে ভাইয়া বলতো? জেড এবং এক্সের মাঝখানে আছে। বাট যখন আমি ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বলছি তখন আমার ডাম্বেলগুলো দেখো যে এক্সের অক্ষ বরাবর আছে এবং ওয়াই অক্ষ বরাবর আছে। যখন আমি জেড স্কোয়ার বলছি যে ডি জেড স্কোয়ার তখন আমার ডাম্বেলটা কিসে বরাবর আছে? জেড বরাবর আছে। সো এখান থেকে কিন্তু ঢাবিতে একটা কোশ্চেন আসলে আমি তোমাদেরকে দেখাই যে দেখো কি বলছে যে কোন ডি অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থিত। তাহলে দেখো তো ভাইয়া যে ডি এক্স স্কোয়ার এবং জেড স্কোয়ার যেগুলো আছে, দেখো ডি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যেটা আছে সেটা দেখো তো যে আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আছে। ডি জেড স্কোয়ার যেটা আছে সেটা তোমার অক্ষ বরাবর আছে। বাট এখানের একটাও কি তোমার অক্ষ বরাবর আছে? এখানে একটাও কিন্তু অক্ষ বরাবর নাই। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এই দুইটা হবে, ঠিক আছে? তাহলে দেখো তো আনসার কোনটা হবে? আনসার হবে তোমার এ, মানে কোন ডি অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থিত। তাহলে কোনগুলো অক্ষ বরাবর অবস্থিত? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা ওকে, আচ্ছা অনেকে বলতেছে যে ভাই যে এই চিত্রগুলো কি মানে মনে রাখতে হবে কিনা? হ্যাঁ, অনেক সময় রিটেনে এই জিনিসগুলো দিয়ে দেয় আর কি, যে ডি অরবিটালগুলো অঙ্কন করো বা পি অরবিটালগুলো অঙ্কন করো। তো একটু মাথায় রাখবে এই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। তো চলো এখন আমরা একটু নেক্সট পেজে যাই। এখন বলছে যে 4D অরবিটালের এন এল এম এর মান নির্ণয় করো। আচ্ছা ফাইন। এখন দেখো এখানে কি দেওয়া আছে? 4 দেওয়া আছে। তো 4 যদি দেওয়া থাকে তাহলে এখানে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে এখানে 4 হবে, ওকে ফাইন। আচ্ছা এখন দেখো ডি আছে, সো ডি এর জন্য এল এর মান কত হয়? ডি এর জন্য এল এর মান হয় তোমার 2, ওকে ফাইন। এখন আমাকে দেখো আমরা এন পাইছি এল পাইছি, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এখানে এম এর মানটা বের করতে হবে। আচ্ছা ফাইন। এখন এম সমান সমান কি হবে ভাইয়া বলো তো? মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তাহলে আনসার কোনটা হবে ভাইয়া বলো তো? আনসার হবে তোমার -2 -1 0, তারপর কি হবে? +1, তারপর হবে +2। এটা ছিল 4D অরবিটালের এন এল এবং এম এর মান নির্ণয়, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। একজন বলছে যে ভাই পিএক্স পিওয়াই পিজেড এর জন্য এম এর মানগুলো ব্যাখ্যা করলে ভালো হতো ভাইয়া। আচ্ছা এটা তুমি খুব সুন্দর একটা কোশ্চেন করছো যে পিএক্স পিওয়াই পিজেড এর ক্ষেত্রে এম এর মান। সো এটা কিন্তু এক একটা বইয়ের মধ্যে কিন্তু এক একটা মানে মান দেয় আর কি। সো নর্মালি আমরা কি করি? নর্মালি আমরা এখানের মধ্যে সংখ্যা রেখা আছে না, সংখ্যা রেখাটাকে আমরা বেশি ফলো করি। তুমি দেখবা যে হাজার স্যারের বইয়ের মধ্যে যে এটাকে তোমার একটা সিকোয়েন্সে দেওয়া আছে, লিঙ্গন স্যারের বই দেখবা তুমি এখানে আরেকটা সিকোয়েন্সে দেওয়া আছে, কবির স্যারের বই দেখবা তুমি আরেকটা সিকোয়েন্স দেওয়া আছে। সো নর্মালি আমরা বোঝার সুবিধার্থে আমরা কি করি? এখানের মধ্যে সংখ্যা রেখা যেটা আছে না, সংখ্যা রেখাটাকে আমরা বেশি প্রেফারেবল করি। তাহলে এটা আমাদের বাড়ি করতে খুব বেশি ইজি হয় আর কি। আচ্ছা ওকে, এখন বলছে যে নিচের কোনটি সঠিক। আচ্ছা ফাইন, এখন আমাকে বাইর করতে হবে যে এখানে কোনটা সঠিক, ঠিক আছে? ওকে, এখন দেখো কি বলছে যে অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের বৃত্তাকার পথকে বোঝায়। আচ্ছা ফাইন। তো দেখো ভাইয়া নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসের চারদিকে যে শক্তি স্তরগুলো আছে, এই শক্তি স্তরগুলোকে আমরা কি বলি? এই শক্তি স্তরগুলোকে আমরা অরবিট বলি, নট অরবিটাল বলি। তাহলে প্রথম আনসারটা কি আমার সঠিক না? কারণ এখানে কি বলছে? অরবিটাল হচ্ছে তোমার অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের বৃত্তাকার পথকে বোঝায়। বাট নিউক্লিয়াসের চারদিকে যে বৃত্তাকার আবর্তন পথ আছে এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি অরবিট বলি। কি বলি আমরা? এটাকে আমরা অরবিট বলি, ওকে? আচ্ছা ফাইন। এখন বলছে যে অরবিট দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক স্থানে অক্ষ ইলেকট্রন আবর্তন করে বোঝায়। না, এটা আনসার হবে না। দেখো আমরা একটু কি বলছিলাম যে অরবিটাল যেটা আছে, দেখো অরবিটালগুলো কি করে ভাইয়া বলতো? অরবিটালগুলো তোমার এক্স ওয়াই জেড এই অক্ষ বরাবর তোমার ইলেকট্রনকে ঘূর্ণন করে আর কি,
অরবিটালগুলো, নট অরবিট। তার মানে আমার দ্বিতীয় যে আনসারটা আছে সেটাও তোমার মানে কারেক্ট হবে না। তারপর কি বলছে, সব অরবিটালের আকৃতি একই রকম। কিন্তু তুমি আমাকে বলো তো ভাইয়া যে সব অরবিটালের আকৃতি কি একই রকম? না। যেমন এস হচ্ছে গোলকাকার, পি হচ্ছে ডাম্বেল আকার, তারপর এফ মানে হচ্ছে তোমার সেটা ডাবল ডাম্বেল আকার, হ্যাঁ, পি হচ্ছে এফ হচ্ছে তোমার জটিল আকৃতি। তার মানে সব অরবিটালের আকৃতি একই রকম হবে না। তারপর ডি নাম্বার অপশন কি বলছে, যে অরবিট সমূহকে আমরা কে এল এম এন ও দ্বারা চিহ্নিত করি। তাহলে দেখো তো আমরা একটু আগে দেখাইছিলাম না যে এন সমান সময় যদি তোমাকে বলি 2, তার মানে সেটা দ্বারা কি বোঝায়, সেটা হচ্ছে তোমার এম শেল, তাই না? মানে সেটা, সরি দুঃখিত, সেটা দ্বারা কি বোঝায়, সেটা দ্বারা বোঝা হচ্ছে তোমার এল শেল। তার মানে দেখো তো যে আমরা অরবিট যেগুলো আছে, অরবিটগুলোকে আমরা কে এল এম এন ও দ্বারা চিহ্নিত করতে পারি। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আনসার কোনটা হবে? আনসার হবে ডি। এফ হচ্ছে জটিল আকৃতি, এফ জটিল আকৃতি, ঠিক আছে? ওকে, আচ্ছা ফাইন। এখন চলো আমরা একটু নেক্সট পেজে যাই। এখনও আসছি আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা কি করে? ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশ করে। তো দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যার মান দুইটা হইতে পারে, একটা হচ্ছে তোমার প্লাস হাফ, আরেকটা হচ্ছে তোমার মাইনাস হাফ। একটা হইতে পারে প্লাস হাফ, আরেকটা হইতে পারে কি ভাইয়া বলো তো, মাইনাস হাফ হইতে পারে, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। তো প্লাস হাফ মানে সেটা দ্বারা কি বোঝায়, সেটা হচ্ছে তোমার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর মাইনাস হাফ মানে সেটা দ্বারা বোঝায় যে সেটা হচ্ছে তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঠিক আছে? আচ্ছা, কি বলছে ডি? এই দেখো এন সমান সমান 2, এখানে তো আমি এল বলছি ভাই। দেখো এন সমান সমান 1 মানে কি? এন সমান সমান 1 মানে কি? সেটা কে শেল। এন সমান সমান 2 মানে কি ভাই বলতো? সেটা হচ্ছে তোমার এল শেল। এন সমান সমান 3 মানে সেটা কি ভাই বলতো? এম শেল। মানে শেল বুঝাইতেছি আর কি আমি। অরবিট সমূহকে কি আমরা কে এল এম এন ও দ্বারা প্রকাশ করি না? অরবিট সমূহকে এগুলোকে আমরা কে এল এম দ্বারা প্রকাশ করি না? এখন বুঝছো কি না? ওকে, আচ্ছা। তো এখন আমরা সবাই জানি যে যে কোনো একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে এবং তারা পরস্পর বিপরীত স্পিনমুখী হয়ে থাকে। আচ্ছা, আমি বিষয়টা বুঝে দেখো। ধরো আমরা এখানে কি নিলাম, আমরা এখানে আমাদের একটা অরবিটাল নিলাম। ওকে, এখন আমরা জানি যে একটা অরবিটালে সর্বোচ্চ কি থাকতে পারে, 2টি ইলেকট্রন থাকতে পারে। সো 2টি ইলেকট্রন যদি থাকে তখন সেটাকে আমরা উপর, মানে 2টি ইলেকট্রন থাকলে একটা থাকবে উপর দিকে, আরেকটা থাকবে তোমার নিচের দিকে, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা, এটা মনে হয় তোমরা দেখতে পারতেছো না, আমি একটু এটাকে একটু কি করি, দাঁড়াও আমি আবার একটু বড় করে লিখি। দেখো ধরো আমি এখানে কি নিলাম, আমি এখানের মধ্যে একটা অরবিটাল নিলাম, অরবিটাল নিলাম। সো আমরা সবাই জানি যে একটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। সো একটা যদি তোমার হয় উপর দিকের স্পিন, তাহলে আরেকটা হবে তোমার নিচের দিকের স্পিন। সো তুমি মাথায় রাখবা যে যেটার উপর দিকে স্পিন থাকবে তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে প্লাস হাফ। তো প্লাস হাফ দ্বারা কি বোঝায়, যে আমার এই ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। আর যখন স্পিনটা তোমার উল্টোমুখী হবে তখন তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে মাইনাস হাফ, ঠিক আছে? তখন তার মানটা কি হবে, মাইনাস হাফ হবে। সো মাইনাস হাফ দ্বারা কি বোঝায়, আমার এই ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তার মানে ইলেকট্রনটা তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘুরতেছে। বুঝছি আমরা সবাই? ওকে ওকে, আচ্ছা ওকে ফাইন। ঘড়ির কাঁটার দিকে করলে আমরা সেটাকে প্লাস দিই, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। ওকে, এখন বলছে যে এখানে কোন সেটটি সম্ভব, ঠিক আছে? কোন সেটটি সম্ভব এটা আমাকে বাইর করতে হবে। আচ্ছা ফাইন। সো দেখো এখানে যে এই যে প্রতিটা নাম্বার আছে, দেখো প্রথম নাম্বারটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, মানে এন এর মান। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। তৃতীয় সংখ্যাটা হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান। আর চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান। আচ্ছা, তো দেখো ভাইয়া এখানে আমাদের ডি নাম্বার অপশনটা একটু খেয়াল করো। আমাকে বলছে কোনটি সম্ভব। তো তুমি আমাকে বলো তো ভাইয়া যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি কখনো 3/2 কি হইতে পারে? 3/2 তো কখনো হইতে পারে না, মানে জীবনও হইতে পারে না। তার মানে ডি নাম্বার অপশন কি আমার শুরুতেই ভুল, তাই না? ডি নাম্বার অপশনটা আমার শুরুতেই ভুল। ওকে ফাইন। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে যে এখানে কোনটা সঠিক। দেখো এটা হচ্ছে আমার এন এর মান। সো দেখো ভাই আমরা একটু বাড়ি করার চেষ্টা করি। দেখো তো এন সমান সমান যদি 1 হয় তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে এল এর মান কত হবে? এল এর মান হবে তোমার 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে এল এর মান হবে তোমার 0 থেকে 1-1, মানে 0 থেকে 0 পর্যন্ত। তাহলে এল এর মান কত হবে? এল এর মান হবে তোমার 0। বাট দেখো তো ভাইয়া এখানে কি দেওয়া আছে যে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে 1 আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। এটা কি কখনো পসিবল? কখনো পসিবল না। তার মানে এইটাও কিন্তু আমার সম্ভব না, এইটাও সম্ভব না। মানে এন এর মান যখন 1 হয় তখন আমার এল এর মান একমাত্র 0ই হবে। এখন দেখি এটা সম্ভব কিনা। দেখো
সো এন এর মান যদি আমি তোমাকে 2 বলি তাহলে এল এর মান কত পাবো, এল এর মান পাবো আমরা 0 পাবো, তারপর এখানে 1 পাবো। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, তো আমরা এখানে এন এর মান 2 নিছি, এল এর মান কত পাইছি আমরা 0 নিছি। ওকে, এখন আমাকে দেখতে হবে, দেখো 0টা কি এখানে পসিবল না? হ্যাঁ, 0টা এখানে পসিবল। এখন আমাকে দেখতে হবে যে এল এর মান যদি আমরা 0 নেই তখন আমরা এম এর মান কত পাবো। দেখো আমরা এল এর মান যদি 0 নেই তখন আমরা এম এর মান কি আমরা 0ই পাবো। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমরা এল এর মান যদি 0 নই আমরা এম এর মান কি কখন আমরা 1 পাবো? এম এর মান কখন আমরা 1 পাবো না, এম এর মান কখন আমরা 1 পাবো না। তার মানে আমার 2 নাম্বার অপশনটাও ভুল। আচ্ছা ফাইন, এখন দেখো ভাইয়া সি নাম্বার অপশন যেটা আছে n সমান সমান 4, সো n সমান সমান যদি 4 হয় তাহলে এল এর মান কত হবে? এল এর মান হবে তোমার 0 1 2 3 হবে। তাহলে দেখো তো ভাইয়া যে n সমান সমান 4 এর জন্য আমার এল এর যে 2 নাম্বার মানটা আছে মানে 2 আছে সেটা কিন্তু পসিবল। এখন আমরা দেখো যে যেহেতু 2 নাম্বারটা সিলেক্ট করছি মানে 2টা সিলেক্ট করছি, তার মানে দেখো এল এর মান যদি 2 হয় তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানে আমার এম এর মান কত হবে? এম এর মান হবে তোমার -1 সরি -2 -1 0 +1, তারপর এখানে কি হবে? +2 হবে। তাহলে দেখো এল এর মান যদি 2 হয় তার মানে দেখো এম এর কি ভাইয়া বলো তো আমার +1 যেটা আছে এই মানটা কি পসিবল না? হ্যাঁ, অবশ্যই পসিবল। আবার দেখো এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +1/2 দেওয়া আছে, সরি -1/2 দেওয়া আছে, এটাও পসিবল। তাহলে আনসার কোনটা হবে? আনসার এখানে হবে তোমার সি। আনসার কোনটা হবে? আনসার হবে সি। ঠিক আছে, ওকে, আচ্ছা ফাইন। এখন চলো আমরা একটু নেক্সট পেজে যাই। বি নাম্বারে 1 ধরলেও তো হয় না। না দেখো এখানে কি ধরছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু 0 ধরছে। তো যেহেতু 0 ধরছে তার মানে কি আমরা 0 জন্য আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান ধরবো। সো দেখো 0 যদি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান ধরি তো আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত পাবো? 0 পাবো। আমি কি কোনোদিন 1 পাবো? কোনোদিন 1 পাবো না। তার মানে আমার বি নাম্বারটা কারেক্টটা। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। ওকে, এখন আসছে আমরা কিছু শর্টকাট। দেখো তোমাকে যদি বলে যে উপশক্তি স্তরের সাহায্যে তুমি অরবিটাল সংখ্যা নির্ণয় করো তখন তুমি সূত্রটা ইউজ করবা কি? 2l + 1। কি বলছি? যদি তোমাকে বলে উপশক্তি স্তরের সাহায্যে অরবিটাল সংখ্যা নির্ণয় করো তখন তুমি কোন সূত্র ইউজ করবা? 12 + 1 ইউজ করবা। আবার যদি তোমাকে কখনো বলে যে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো তখন তুমি কোন সূত্র ইউজ করবা? 2 × 12 + 1 এটা ইউজ করবা। ঠিক আছে, ওকে ওকে। এখন তোমাকে যদি বলে যে শক্তি স্তর হতে অরবিটাল সংখ্যা যদি তোমাকে নির্ণয় করতে বলে তখন তুমি কি বাড়ি করবা? n² লিখবা। আর যখন তোমাকে বলবে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো তখন তুমি কি লিখবা? 2n² লিখবা। ঠিক আছে, আমি জানি অনেকে বুঝছো না, সমস্যা নেই। দেখো তোমাকে কি বলছে? ডি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। তো দেখো উপশক্তি স্তরের সাহায্যে আমরা অরবিটাল সংখ্যা নির্ণয় করব। তাহলে সূত্র আমরা এখানে কোনটা ইউজ করব? আমরা ইউজ করব এখানে 12 + 1 ইউজ করব। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তাহলে দেখো ভাই আমরা এখানে লিখি যে অরবিটাল সংখ্যা এখানে কি হবে? অরবিটাল সংখ্যা হবে তোমার 2l + 1। তাহলে দেখো ভাইয়া যে আমার ডি উপশক্তি স্তরের জন্য আমার এল এর মান কত? এল এর মান কি 2 না? ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে তোমার 2। তাহলে দেখো আমরা 2 × 2 + 1 যদি বসাই তাহলে এখানে কত পাবো আমরা? এখানে আমরা 5 পাবো। তার মানে ডি উপশক্তি স্তরে আমরা কয়টা অরবিটাল পাবো? 5টা অরবিটাল পাবো। ওকে, এখন যদি তোমাকে বলে যে ইলেকট্রন সংখ্যা কত তো তুমি আমাকে বলতো ভাই ইলেকট্রন সংখ্যা কত হবে? যে 2 × 2l + 1 পাবো। সো তুমি যদি এইভাবে বসাও যে 2 × 2 + 1 তখন তুমি এখানে কি পাবা? এখানের মধ্যে পাবা তুমি 10টি ইলেকট্রন। অর্থাৎ আমরা ডি উপশক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ আমরা 10টা ইলেকট্রন বসাতে পারবো। ঠিক আছে, ওকে, তোমরা দেখতে পারতেছো না? আচ্ছা সমস্যাটা আমি লেখাটা বড় করতেছি। ওকে, এখন দেখো কি বলছে যে এল শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত। আচ্ছা তুমি আমাকে বলো এল শক্তি স্তর মানে সেখানে এন এর মান কত বলো তো? এটা তো কিন্তু বড় এল, ছোট এল না কিন্তু। তো বড় এল শক্তি স্তর বলছে, শক্তি স্তরের মাধ্যমে আমরা অরবিটাল সংখ্যা কিভাবে বাই করি? n² এর মাধ্যমে বাই করি। তাহলে দেখো অরবিটাল এখানে কত হবে? অরবিটাল সংখ্যা হবে তোমার n²। অরবিটাল সংখ্যা কত হবে? অরবিটাল সংখ্যা হবে তোমার n²। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন এল এর জন্য আমার n এর মান কত? এল এর জন্য আমার n এর মান হচ্ছে তোমার 2 না? দেখো কে মানে হচ্ছে n এর মান 1 আর এল মানে হচ্ছে তোমার n এর মান 2। তার মানে দেখো এল সমান সমান কি হবে? n এর মান এখানে কত হবে? 2 হবে। তার মানে এখানে কি পাবো আমরা? 2² মানে এখানে কয়টা পাবো আমরা? 4টি অরবিটাল পাবো। আর ইলেকট্রন সংখ্যা কত পাবো আমরা? ইলেকট্রন এখানে পাবো এখানের মধ্যে পাবো আমরা 2n² সংখ্যক। কি পাবো আমরা? 2n² সংখ্যক পাবো। সো দেখো 2 × 2², তার মানে এখানে আনসার কত হবে? এখানে আনসার হবে তোমার 8টি। তার মানে এল শক্তি স্তরের মধ্যে আমরা অরবিটাল সংখ্যা পাবো 4টি এবং ইলেকট্রন সংখ্যা পাবো কতটি? 8টি পাবো। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। ওকে চলো আমরা এখন একটু নেক্সট পেজে যাই। এখন বলছে যে
কোনটি nতম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে? আচ্ছা, তো তুমি আমাকে বলো তো ভাইয়া যে nতম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা প্রকাশ করি হচ্ছে তোমার n স্কয়ার দ্বারা। কি দ্বারা আমরা প্রকাশ করি? n স্কয়ার দ্বারা প্রকাশ করি। এখন আমাকে দেখতে হবে যে এইখানের মধ্যে কোনটাকে আমরা সিম্পলিফাই করলে আমরা n স্কয়ার পাবো। কোনটাকে আমরা সিম্পলিফাই করলে এখানের মধ্যে আমরা n স্কয়ার পাবো, এটাকে আমাকে বাইর করতে হবে। তো দেখো তো ভাই, আমি যদি বি নাম্বার অপশনটা একটু দেখি, দেখো তো ভাই এখানে কি পাবো? দেখো তো এখানে কি দেওয়া আছে? n ডিভাইডেড বাই 2 দেওয়া আছে, n ডিভাইডেড বাই 2 দেওয়া আছে। তারপর এখানে কি দেওয়া আছে ভাইয়া বলো তো? 1 প্লাস ব্র্যাকেটটাকে আমি লিখলাম না, এখানে লিখলাম আমি 2n মাইনাস 1 লিখলাম। ওকে, আচ্ছা তাহলে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, তার মানে এখানে কি থাকে দেখো যে আমার n ডিভাইডেড বাই 2 ইন্টু কি থাকে? 2n থাকে। আচ্ছা, তো 2 কাটা, তার মানে এখানে কি পাবো আমরা? এখানে পাবো আমরা n স্কয়ার পাবো। আর আমরা কি জানি? আমরা জানি যে nতম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে? n স্কয়ারের মাধ্যমে। তো যেহেতু b কে সিম্পলিফাই করলে আমরা এখানে n স্কয়ার পাইতাছি, তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে এখানের মধ্যে b। ঠিক আছে, আনসার এখানে কোনটা হবে? আনসার হবে বি। ওকে, আচ্ছা এখন আসি আমরা আহ্বান নীতি। তো আহ্বান নীতি কি বলে? যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। ঠিক আছে, কি বলছি? যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তো এখন কথা হচ্ছে যে ভাই কোনটা নিম্ন শক্তি স্তর, কোনটা উচ্চ শক্তি স্তর, এটা আমরা কিভাবে বুঝবো? তো তুমি মাথায় রাখবা যে n প্লাস এল মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যত বেশি বৃদ্ধি পাবে, আমার শক্তিমাত্রা তত বৃদ্ধি পাবে, শক্তিমাত্রা তত বৃদ্ধি পাবে। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে n প্লাস এল এটার মান যত হ্রাস পাবে, শক্তিমাত্রা কি তত হ্রাস পাবে না? শক্তিমাত্রা তত হ্রাস পাবে। আর যার শক্তি কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। কি বলছি ভাইয়া বলো তো? যে যার শক্তি কম থাকবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। ওকে, আচ্ছা এখন দেখো ভাইয়া যে আমরা এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে যদি n প্লাস এল এর মান সেম হয়, n প্লাস এল এর মান যদি সেম হয়, তখন n এর মান যত বড় হবে, n এর মান যত বড় হবে, শক্তির মাত্রা তত বৃদ্ধি পাবে, শক্তির মাত্রা তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে ফাইন। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে 3d এবং 4s এই দুটির মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? সো আমরা কি করব? এখানের মধ্যে শক্তি মাত্রাটা বাইর করব। সো দেখো এখানে আমার n প্লাস এল এর মান কত আসে এখানে একটু দেখি আমরা সবাই। সো দেখো তো ভাইয়া এখানে আমার n এর মান কত? n এর মান হচ্ছে তোমার 3, আর d মানে l এর মান কত? d মানে l এর মান হচ্ছে তোমার 2, তার মানে এখানে কত আসে? এখানে আসে তোমার 5 আসে। আর 4s এর ক্ষেত্রে তুমি আমাকে বলো তো n প্লাস এল এর মান কত আসে? n প্লাস এল সমান সমান দেখো 4s এর ক্ষেত্রে আমার n এর মান হচ্ছে তোমার 4, আর l এর মান কত? l এর মান দেখো s মানে l এর মান হবে তোমার 0, তার মানে এখানে কত আসে? এখানে তোমার 4 আসে। তাহলে তুমি আমাকে বলো যে আমার n প্লাস এল এর মান কোথায় এখানে কম আছে? অবশ্যই আমার 4s এর মধ্যে কম আছে। সো দেখো যেহেতু 4s এর মধ্যে n প্লাস এল এর মান কম, তার মানে কি? তার শক্তি কম। আর যেহেতু তার শক্তি কম, এই জন্য আমার 4s ইলেকট্রন আগে প্রবেশ করবে, 4s ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন তোমাকে যদি বলি যে 7s এবং 4f এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আচ্ছা, তো দেখো ভাইয়া আমরা এখানে কি করব? এখানে n প্লাস এল এর মানটা বাইর করব। আচ্ছা, তো দেখো এখানে n প্লাস এল এর মানটা কত আসে দেখো তো ভাইয়া, যে আমার এখানের মধ্যে দেখো n এর মান কত? 7, আর s এর জন্য l এর মান কত হয়? l এর মান হয় তোমার 0, তার মানে এখানে কত পাবো আমরা? এখানে আমরা পাবো 7 পাবো। আর 4f এর ক্ষেত্রে n প্লাস এল এর মান কত হবে বলো তো? যে আমার এখানের মধ্যে n এর মান কত? 4। আচ্ছা ফাইন। আর f এর জন্য আমরা কি জানি? আমরা f এর জন্য জানি যে l এর মান কত হয়? l এর মান হয় তোমার 3, তাহলে এখানে কত আসবে? 7 আসবে। তাহলে দেখো আমার উভয় ক্ষেত্রে কিন্তু মান দুইটা সেম আসছে। সো উভয় ক্ষেত্রে যেহেতু মান দুইটা সেম আসছে, তাহলে আমি কি বলছিলাম? যে আমার n এর মান যত কম হবে শক্তি তত কম হবে, n এর মান যত কম হবে শক্তি তত কম হবে, আর শক্তি যত কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানের মধ্যে আমার কোনটার n এর মান কম? অবশ্যই 4f এর n এর মান কম, তার মানে 4f এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, তো আই থিঙ্ক সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন চলো আমরা একটু নেক্সট পেজে যাই। আচ্ছা এখন বলছে যে নিচের কোন ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতি মানা হয়নি? আচ্ছা এটা কিন্তু জাবি 24-25 আসছিল। ওকে, সো দেখো আমরা সবাই জানি যে 2s এর পর ইলেকট্রন 2p তে ঢোকে, আবার আমরা সবাই জানি যে 3s এর পর ইলেকট্রন 3p তে ঢোকে, আবার আমরা সবাই জানি যে 4s এর পর ইলেকট্রন 3d তে ঢোকে। বাট তুমি আমাকে বলো তো যে 5s এর পর কি ইলেকট্রন 5p তে ঢোকে? না, ঢোকে না। দেখো আমি বিষয়টা বুঝিয়ে দেখো। তো আমি এখানে কি নিলাম? 5s নিলাম,
তারপর এখানে আমরা কি নিলাম 5p নিলাম, ওকে। আর এখানে আমি কি নিলাম, আমি এখানের মধ্যে 4d নিলাম, ঠিক আছে, 4d নিলাম, ওকে। সো এখন আমাকে দেখতে হবে যে 5s এর পর ইলেকট্রন কি 4d তে ঢোকে নাকি 5p তে ঢোকে। সো দেখো 4d এর ক্ষেত্রে আমরা শক্তি মাত্রা বাইর করি। সো এখানে আমার n প্লাস l এর মান কত হবে, দেখো n এর মান হচ্ছে তোমার 4 আর d মানে l এর মান কত হবে 2 হবে, তার মানে এখানে কত পাবো আমরা, এখানে আমরা 6 পাবো। আর 5p এর ক্ষেত্রে আমরা এখানে কি পাবো, দেখো এখানে আমার n এর মান হচ্ছে তোমার 5 আর এখানের মধ্যে p এর ক্ষেত্রে আমার l এর মান কত হবে 1 হবে, তার মানে এখানে কত পাবো আমরা 6 পাবো, ওকে। তাহলে তুমি আমাকে বলো দুইটার ক্ষেত্রে যেহেতু আমার মান সেম, দুইটার ক্ষেত্রে যেহেতু আমার মান সেম, তাহলে দেখো n এর মান যত কম হবে শক্তি তত কম হবে, n এর মান যত কম হবে শক্তি তত কম হবে, আর শক্তি যত কম হবে ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তাহলে 4d এবং 5p এর মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অবশ্যই 4d তে প্রবেশ করবে, তার মানে 5s এর পর ইলেকট্রন আগে 4d তে প্রবেশ করবে, তারপর 5p তে প্রবেশ করবে। তাহলে তুমি আমাকে বলো তো এটা কি আমার কারেক্ট হবে কিনা, এটা কারেক্ট হবে না, কারণ s এর পর ইলেকট্রন p তে যায় না, s এর পর ইলেকট্রন d তে যায়, মানে 4d তে যায়। তাহলে এখানে কোনটিতে মানা হয়নি, আমার c তে মানা হয়নি। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার, আনসার কোনটা হবে, আনসার হবে সি, ঠিক আছে, আনসার কোনটা হবে, আনসার হবে সি। আচ্ছা এখন এখানে বলছে যে এখানে কোনটি সর্বোচ্চ শক্তি স্তর। দেখো এখানে কিন্তু তোমাকে বলে নাই যে কোনটি সর্বোচ্চ শক্তিমাত্রার শক্তি স্তর, এখানে তোমাকে শুধু বলছে যে কোনটি সর্বোচ্চ শক্তি স্তর। তাহলে তুমি আমাকে বলো তো ভাই এখানে কি হবে, যে আমার n এর মান যত বৃদ্ধি পাবে সেটা তত কি সর্বোচ্চ হবে, ঠিক আছে, n এর মান যত বৃদ্ধি পাবে সেটা কি হবে, তত সর্বোচ্চ হবে। দেখো এখানে কিন্তু তোমাকে বলে নাই যে কোনটি শক্তিমাত্রা বেশি বা কোনটি সর্বোচ্চ শক্তিমাত্রা শক্তি স্তর, এই কথা কিন্তু বলে নাই, তোমাকে শুধু জাস্ট বলছে যে কোনটি সর্বোচ্চ শক্তি স্তর। তাহলে তুমি আমাকে বলো তো এখানে কোনটা হবে, যে আমার এখানে 5s আছে, n এর মান সবচেয়ে বেশি আছে, তার মানে সেটা হবে তোমার সর্বোচ্চ শক্তি স্তর। আমি বিষয়টা বুঝাই দেখো, ধরো এখানে আমার একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে, ওকে। এখন নিউক্লিয়াসের চারপাশে কি থাকে, তোমার শক্তি স্তর থাকে, এখানে কি থাকে, শক্তি স্তর থাকে। আচ্ছা ফাইন, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমি যখন দেখো এটাকে n এর মান 1, এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে তোমার 3, তার মানে n এর মান যত বৃদ্ধি পায় আমার শক্তি স্তর কি তত সর্বোচ্চ হয় না ভাইয়া, বলো তো n এর মান যত বৃদ্ধি পায় আমার সেটা হয় তত সর্বোচ্চ, ঠিক আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে 5s, ঠিক আছে, ওকে ওকে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে 5s। আচ্ছা ওকে, এখন এখানে বলছে যে আউফবাউন্ড নীতির ব্যতিক্রম, ঠিক আছে, তুমি মাথায় রাখবা যে ক্রোমিয়াম এবং কপার মধ্যে আউফবাউন্ড নীতির ব্যতিক্রম ঘটে, ঠিক আছে। আচ্ছা এখন কিভাবে ঘটে এটা আমরা কিভাবে বুঝবো, দেখো তো তুমি মাথায় রাখবা, তুমি মাথায় রাখবে সব সময় যে তুমি যদি কখনো দেখো যে শেষ দুইটা উপশক্তি স্তরের মধ্যে যদি কখনো তুমি এই ধরনের সিকোয়েন্স দেখো যে অর্থপূর্ণ অর্থপূর্ণ প্লাস অর্থপূর্ণ অর্থপূর্ণ প্লাস অর্থপূর্ণ, ঠিক আছে, অর্থপূর্ণ প্লাস অর্থপূর্ণ, অথবা তোমাকে যদি বলি যে পরিপূর্ণ প্লাস পরিপূর্ণ, পরিপূর্ণ প্লাস পরিপূর্ণ, অথবা তোমাকে যদি বলি আমি যে অর্থপূর্ণ 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 প্লাস পরিপূর্ণ, অর্থপূর্ণ প্লাস পরিপূর্ণ, এই তিনটার যে কোনো একটা সিকোয়েন্স যদি থাকে তখন সেটা, আচ্ছা তোমরা কি কমেন্ট করতেছো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। দেখো তো যখন আমার এই তিনটার যে কোনো একটা সিকোয়েন্স থাকবে তখন সেটা বেশি স্থিতিশীল হবে। কি বলছে ভাই বলো তো, যে যখন আমার এই তিনটার যে কোনো একটা সিকোয়েন্স থাকবে তখন সেটা বেশি স্থিতিশীল হবে, ঠিক আছে। আচ্ছা আমি এটা একটু নিচে লিখি, ওকে। আচ্ছা তো দেখো ক্রোমিয়াম হচ্ছে 24, তার মানে তার ইলেকট্রন বিন্যাস আমি প্রথমে লিখি। তো ইলেকট্রন বিন্যাস কি হবে, প্রথমে হবে তোমার 1s2, তারপর হবে 2s2, তারপর হবে 2p6 হবে, তারপর হবে 3s2, তারপর হবে তোমার 3p6 হবে। তারপর আমরা জানি যে 3p এর পর ইলেকট্রন প্রথমে 4s এ যায়, তার মানে এখানে কি হবে 4s হবে, 4s এর মধ্যে দুইটা ঢুকবে, তারপর এখানে কিসে ঢুকবে ভাই বলো তো, দেখো আমরা একটু লিখি যে এখানে প্রথমে 4s এর মধ্যে দুইটা ইলেকট্রন ঢুকবে, তারপর 3d এর মধ্যে কয়টা ঢুকবে ভাই বলো তো, দেখো এখানে আমার 20টা হয়েছে, তার মানে 3d তে আমার 4টা ঢুকবে, মানে এইটা হওয়ার কথা ছিল। বাট তুমি একটা জিনিস খেয়াল করো যে যদি আমি এখানের মধ্যে s এর মধ্যে একটা রাখি আর 3d তে যদি আমি একটা বাড়াই লিখি, আমি যদি এইভাবে লিখি দেখো যে 1s2 2s2 2p6, তারপর আমি এখানে লিখলাম যে 3s2 3p6, তারপর এখানে আমি কি লিখলাম, আমি এখানে লিখলাম 3d5, তারপর এখানে লিখলাম আমি 4s1 লিখলাম। তাহলে দেখো ভাইয়া আমার s এর মধ্যে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, দুইটা ইলেকট্রন থাকতে পারে, বাট এখানে কয়টা আছে, একটা আছে। d তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 10টা থাকতে পারে,
বাট এখানে কয়টা আছে? 5টা আছে। তাহলে দেখো এখানেও আমার S অর্ধপূর্ণ অবস্থায় আছে, এখানে আমার 3D অর্ধপূর্ণ অবস্থায় আছে। তাহলে দেখো তো ভাইয়া যে অর্ধপূর্ণ প্লাস অর্ধপূর্ণ এই সিকোয়েন্সটা সে মেনটেন করছে, তার মানে সেটা কি বেশি স্থিতিশীল হবে? আর আমরা সবাই জানি প্রতিটা পরমাণু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, ঠিক আছে? স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস সবাই লাভ করতে চায়। ওকে, তাহলে আমার এখানে সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা হবে? সঠিক ইলেকট্রন বিন্যাসটা হবে আমার এটা, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা আচ্ছা ওকে, এখন আসি আমরা কপারের ক্ষেত্রে। সো কপারের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটা কীভাবে লিখবো? যে 1s2 2s2 2p6, তারপর আমরা এখানে লিখবো 3s2, তারপর এখানে লিখবো আমরা 3p6 লিখবো। তারপর আমরা জানি 3p4 ইলেকট্রনটা যদি তোমার 4s এর মধ্যে, তার মানে 4s এর মধ্যে যাবে 2টা, তাহলে 3d এর মধ্যে কয়টা থাকবে? 3d এর মধ্যে তোমার থাকবে 9টা। মানে এটা হওয়ার কথা ছিল। আর দেখো তো ভাইয়া যে আমি যদি এখানের মধ্যে s এ রাখি একটা আর d তে যদি রাখি 10টা, তাহলে দেখো তো আমার ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়? 1s2 2s2 2p6, তারপর এখানে কি হবে? 3s2 3p6, তারপর কি হবে? 3d 3d10 হবে, তারপর এখানে কি হবে? 4s1 হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো ভাইয়া যে আমার s যেটা আছে s এর মধ্যে থাকতে পারে 2টা, বাট এখানে আছে ইলেকট্রন একটা, তার মানে এটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। d তে ইলেকট্রন থাকতে পারে 10টা, বাট এখানে 10টাই আছে, তার মানে সে পরিপূর্ণ অবস্থায় আছে। তাহলে দেখো তো ভাইয়া যে সে অর্ধপূর্ণ অর্ধপূর্ণ প্লাস পরিপূর্ণ সে এই সিকোয়েন্সটা মেনটেন করছে, তার মানে কি সেটা বেশি স্থিতিশীল হবে। আর আমরা সবাই জানি যে প্রতিটা পরমাণু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, এই জন্য কপারের ইলেকট্রন বিন্যাসটা হবে তোমার এইটা, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি আমরা? আচ্ছা ওকে ওকে, চলো আমরা এখন একটু নেক্সট পেজে যাই। ওকে ওকে, এখন আসি আমরা হুন্ডের নীতি, ঠিক আছে? হুন্ডের নীতিতে যাই। তো সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে এবং এইসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হয়, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। সাউন্ড কি বেশি সমস্যা হচ্ছে? সাউন্ড কি বেশি সমস্যা হচ্ছে কিনা একটু জানো তো। আচ্ছা, তো দেখো আমি একটু তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করে। দেখো ধরো আমি তোমাকে যদি বলি যে ডিতে ডি উপশক্তি স্তরে আমার 6টা ইলেকট্রন আছে, তো ডি উপশক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকলে সেটা কিভাবে থাকবে বলো তো ভাইয়া? আচ্ছা, তো আমরা জানি ডিতে অরবিটাল কয়টা আছে? ডিতে অরবিটাল আছে তোমার 5টা। কয়টা আছে ভাইয়া বলো তো? 5টা আছে। ওকে ফাইন। তো 5টা অরবিটালের মধ্যে দেখো ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে। দেখো আমি দিলাম 1 2 3 4 5। ওকে, সো ইলেকট্রনগুলো প্রথমে কি করবে ভাইয়া বলো তো? এক স্পিনমুখী হয়ে ঢুকবে, অর্থাৎ এখানে আমার 6টার মধ্যে প্রথমে এক স্পিনমুখী হয়ে তোমার 5টা ঢুকবে, এক স্পিনমুখী হয়ে 5টা ঢুকবে। তারপর 6 নাম্বারটা কি হবে? 6 নাম্বারটা তোমার বিপরীত স্পিনমুখী হয়ে ঢুকবে। যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে পি হচ্ছে তোমার 5, মানে পি উপশক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে, তার মানে অরবিটালগুলোতে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে? দেখো তো আমরা সবাই জানি যে পিতে কয়টা অরবিটাল থাকে? 3টা অরবিটাল থাকে। আচ্ছা ওকে, সো দেখো আমরা এখানে 3টা অরবিটাল দিলাম। ওকে, তো 5টা ইলেকট্রনের মধ্যে প্রথমে 3টে ইলেকট্রন কি করবে? তোমার এক স্পিনমুখী হয়ে ঢুকবে, তারপরের 2টা কি হবে? বিপরীত স্পিনমুখী হয়ে ঢুকবে। সো এটা ছিল তোমার হুন্ডের নীতি আর কি। হুন্ডের নীতি কি বলছে? যে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে আর কি, মানে এটা ছিল হুন্ডের নীতি, ঠিক আছে? আচ্ছা ওকে 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 ফাইন। আচ্ছা, এখন বলছে যে নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। আচ্ছা, তো তুমি একটা জিনিস মাথায় রাখবা যে এস ব্লক মৌল যেগুলো আছে, এস ব্লক যেগুলো মৌল আছে সেইগুলোর ক্ষেত্রে আমার হুন্ডের নীতি প্রযোজ্য হয় না, ঠিক আছে? সেগুলোর ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হয় না। এস ব্লক মৌলসমূহের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হয় না। এখন আমাকে দেখতে হবে যে এখানে কোনটা এস ব্লক মৌল। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি লিখি তাহলে কি হবে? দেখো তো যে সোডিয়াম হবে তোমার 1s2, তারপর হবে তোমার 2s2 2p6, তারপর কি হবে? তারপর হবে তোমার 3s1। তাহলে দেখো ভাইয়া সর্বশেষ ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে প্রবেশ করছে? এস উপশক্তি স্তরে প্রবেশ করছে। তো যেহেতু সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে প্রবেশ করছে, তার মানে সোডিয়াম কি হবে? সোডিয়াম হবে তোমার এস ব্লক মৌল। আর এস ব্লক মৌলের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হয় না। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার এ, ঠিক আছে? আনসার কোনটা হবে? আনসার হবে এ। আচ্ছা, এখন এখানে বলছে, দেখো এটা কিন্তু খুলনা 24-25 আসছিল। এখন এখানে বলছে যে নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। আচ্ছা, তো দেখো তো এখানে কি কোনো আমার এস ব্লক মৌল আছে? এখানে কিন্তু এস ব্লক মৌল নাই।
আচ্ছা, তো হুন সাহেব কি বলছিল বলো তো? হুন সাহেব বলছিল যে সর্বাধিক বিজোড় ইলেকট্রন থাকবে, সর্বাধিক সর্বাধিক বিজোড় ইলেকট্রন থাকবে, সর্বাধিক বিজোড় ইলেকট্রন থাকবে। ওকে, এখন আমাকে দেখতে হবে যে এখানের মধ্যে আমার কোনটাতে সর্বাধিক বিজোড় ইলেকট্রন নাই। ঠিক আছে, সর্বাধিক বিজোড় ইলেকট্রন নাই, এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো দেখো আমরা প্রথমে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখি। আচ্ছা দেখো ক্রোমিয়াম, সো ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো তো এখানে কি আছে ভাইয়া বলো তো? এটা হবে তোমার 1s2 2s2, তারপর কি হবে 2p6 হবে, তারপর হবে তোমার 3s2 3p6 হবে, তারপর হবে তোমার 3d5 হবে, তারপর এখানে কি হবে 4s1 হবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন দেখো যে 3p6 পর্যন্ত প্রতিটা উপশক্তি স্তরে কিন্তু ইলেকট্রন একদম জোড় অবস্থায় আছে। বাট দেখো ডি এবং 4s এর মধ্যে দেখো তো ভাইয়া যে ইলেকট্রনগুলো কিভাবে বলতো বিজোড় অবস্থায় আছে না? দেখো আমরা একটু বিষয়টা বোঝানোর ট্রাই করি। আচ্ছা, তো দেখো 3dটা আমরা লিখি ডি। আচ্ছা, তো দেখো ডিটাকে আমরা একটু লিখি। দেখো যে ডির মধ্যে কয়টা থাকে? 5টা থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এখন 5টা ইলেকট্রন কিভাবে ঢুকবে হ্যাঁ বলো তো? 1টা 2টা 3টা 4টা 5টা ঢুকবে। ওকে, এস আছে, দেখো এস এর মধ্যে ইলেকট্রনটা কিভাবে ঢুকবে? এস এর মধ্যে ইলেকট্রনটা তোমার এইভাবে ঢুকবে, তাই না? ওকে, তাহলে দেখো তো ভাইয়া এখানে কি আমার সর্বাধিক বিজোড় ইলেকট্রন আছে না? সর্বাধিক বিজোড় ইলেকট্রন কিন্তু এখানে আছে। তার মানে এটার ক্ষেত্রে কিন্তু হুন্ডের নিয়ম প্রযোজ্য, বাট এখানে বলছে কোনটি প্রযোজ্য নয়। সো চলো আমরা একটু ভেঙে ভেঙে বোঝার ট্রাই করি। ঠিক আছে, আমরা একটু ভেঙে ভেঙে বোঝার ট্রাই করি। আচ্ছা, এখন দেখো আমরা দেখবো নাইট্রোজেনের ক্ষেত্রে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কিভাবে বলতো? নাইট্রোজেন হচ্ছে তোমার 1s2 2s2, তারপর কি হবে 2p3 হবে। ওকে ফাইন। এখন দেখো যে আমার এস এর মধ্যে কিন্তু ইলেকট্রন জোড় অবস্থায় আছে, বাট পিতে কি ইলেকট্রন জোড় অবস্থায় আছে? দেখো আমরা পিতে যদি লিখি, দেখো পির মধ্যে অরবিটাল কয়টা থাকে? পির মধ্যে অরবিটাল থাকে 3টা, 1টা 2টা 3টা। সো 3টে ইলেকট্রন কিভাবে ঢুকবে? এক্স পিনমুখী হয়ে সবাই ঢুকবে। দেখো এখানে দিলাম আমি একটা ইলেকট্রন, এখানে দিলাম আমি একটা, এখানে দিলাম আমি একটা। তারপর আসে আমরা ফসফরাস। সো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কিভাবে বলো তো? 1s2 2s2, তারপর কি হবে 2p6 হবে, তারপর হবে তোমার 3s2, তারপর কি হবে 3p3 হবে। তাহলে দেখো আমার 3pর মধ্যে কি ইলেকট্রন কি বিজোড় অবস্থায় আছে। সো দেখো আমি এখানে লিখলাম যে এখানে 3p, পির মধ্যে কয়টা থাকে? পির মধ্যে তোমার থাকে 3টা। সো 1টা 2টা 3টা, তো 3টা কিভাবে ঢুকবে? 3টা তোমার এক্স পিনমুখী হয়ে ঢুকবে। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা সালফারের মধ্যে। সো সালফারের ইলেকট্রন বিন্যাস কিভাবে বলতো? 1s2 2s2 2p6, তারপর কি হবে 3s2, তারপর কি হবে 3p4 হবে। আচ্ছা ওকে, তাহলে দেখো তো দেখো 3p এর মধ্যে ইলেকট্রনটা কিভাবে ঢুকবে ভাইয়া বলো তো? দেখো যে এখানের মধ্যে 4টা আছে, তার মানে দেখো 1টা 2টা 3টা, তারপর এখানে কি হবে 4টা হবে। এখন তুমি আমাকে বলো ভাইয়া যে কোথায় আমার সর্বাধিক বিজোড় ইলেকট্রন নাই? অবশ্যই সালফার হবে না। দেখো এখানে কিন্তু আমার বিজোড় ইলেকট্রন আছে, এখানে বিজোড় ইলেকট্রন আছে, এখানে বিজোড় ইলেকট্রন আছে, বাট এখানে কিন্তু আমার সর্বাধিক বিজোড় ইলেকট্রন নাই। তাহলে আনসার কোনটা হবে? কোনটা ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য নয় হবে? আনসার হবে তোমার সালফার। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। ঠিক আছে, আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আচ্ছা, একজন বলছে যে ভাই এক্সামে সবার এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে। দেখো আমি তো বোঝানোর সুবিধার্থে ভেঙে ভেঙে লিখছি, বাট তুমি যখন প্র্যাকটিস করবা তুমি দেখবা মানে তুমি নিজেই বুঝে ফেলবা আর কি যে কোথাও বিজোড় আছে, কোথায় মানে কম বিজোড় আছে। এগুলো প্র্যাকটিস করলে তুমি দেখবা এগুলো 50 সেকেন্ডের মধ্যে তুমি বের করে ফেলতে পারতেছো আর কি। আচ্ছা ওকে, এখন আসি আমরা যে নিচের কোন বিন্যাসটি পাউলির বর্জন নীতি এবং হুন্ড নীতি সমর্থন করে না। আচ্ছা, তো এটাকে আমরা চাইলে একটু ট্রিক ওয়েতে হুন্ডের নীতির মাধ্যমে আমরা এটা বের করতে পারি। ঠিক আছে, হুন্ডের নীতির মাধ্যমে আমরা বের করতে পারি। দেখো তুমি আমাকে বলো তো ভাইয়া যে কোনো একটা অরবিটাল ইলেকট্রন কি এক্স পিনমুখী হয়ে কি থাকতে পারে? এক্স পিনমুখী হয়ে কিন্তু থাকতে পারে না, তার মানে এটা কিন্তু সমর্থন করে না। আবার দেখো এখানে কি আমার এক্স পিনমুখী হয়ে আছে, তো এটা কিন্তু সমর্থন করবে না। এখানে দেখো কিন্তু এক্স পিনমুখী হয়ে আছে, তার মানে এটা কিন্তু সমর্থন করবে না। বাট দেখো তো ভাইয়া এখানে কি আমার যখন ডাবল আছে তখন একটা উপর দিকে আছে, একটা বিপরীত স্পিনমুখী হয়ে আছে। তাহলে দেখো তো ভাইয়া এটা কি আমার হুন্ডের নীতি কি মেনে চলছে না? হ্যাঁ, এটা আমার হুন্ডের নীতি মেনে চলছে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ডি। আনসার কোনটা হবে? আনসার হবে ডি। দেখো আমরা জানি যে কোনো একটা অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে, একটা যদি থাকে তোমার উপরের দিকে, একটা থাকবে নিচের দিকে, কখনোই দুইটা তোমার এক্স পিনমুখী হয়ে থাকবে না, মানে কখনো এইভাবে থাকবে না, অথবা কখনো তোমার এইভাবে থাকবে না আর কি। মানে একটা উপর দিকে থাকলে একটা নিচের দিকে থাকবেই থাকবে। ঠিক আছে, সো দেখো তো ভাইয়া যে আমার এখানে যেহেতু উপর দিকে দুইটা আছে, তার মানে এটা আমার মানে সঠিক না। এখানে যেহেতু উপর দিকে আছে দুইটা, তার মানে এটাও সঠিক না। এখানে উপর দিকে আছে দুইটা, এটাও সঠিক না। বাট এখানে দেখো যে একটা উপর দিকে আছে, একটা নিচের দিকে আছে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আনসার কোনটা হবে? আনসার হবে ডি। আচ্ছা ওকে ফাইন। ওকে,
এখন এখানে বলছে যে কোন মৌলটিতে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন আছে, মানে সর্বোচ্চ বা সর্বোচ্চ সংখ্যক বিজোড় ইলেকট্রন আছে, এটা আমাকে বাইর করতে হবে। আচ্ছা ফাইন। তো দেখো আমরা এখানে কি করি, আমরা একটু আগের যে ইলেকট্রন বিন্যাস আছে আগের ইলেকট্রন বিন্যাসগুলো একটু লিখে নিই। ক্রোমিয়াম আর নাইট্রোজেন, আচ্ছা ক্রোমিয়ামের নাইট্রোজেনটা আমরা একটু কপি করে আনি। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, ক্রোমিয়ামের নাইট্রোজেনটা আমরা একটু কপি করে আনলাম। আচ্ছা ওকে, তো এখানে আমরা দেখি। ওকে আচ্ছা ফাইন, তাহলে দেখো যে আমরা এখানে ক্রোমিয়ামের মধ্যে কয়টা মানে বিজোড় ইলেকট্রন পাইছি, ক্রোমিয়ামের মধ্যে আমরা এখানের মধ্যে 6টা বিজোড় ইলেকট্রন পাইছি। নাইট্রোজেনের মধ্যে কয়টা পাইছি আমরা? 3টা পাইছি। ওকে, এখন আমরা দেখব যে ম্যাঙ্গানিজ, তো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস কত ভাইয়া বলতো, মানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 25, তার মানে ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6, তারপর কি হবে 3s2, তারপর কি হবে 3p6 হবে, তারপর এখানে কি হবে 4s এর মধ্যে যাবে 2টা, তারপর 3d এর মধ্যে কয়টা আসবে, 3d এর মধ্যে তোমার 5টা আসবে। ঠিক আছে ওকে, এখন দেখো যে সবগুলোতে কিন্তু জোড় অবস্থায় আছে, মানে 3d তে দেখো তো ভাইয়া বিজোড় অবস্থায় আছে। সো আমরা একটু দেখি যে 3d, তো d এর মধ্যে অরবিটাল কয়টা থাকে, d এর মধ্যে কিন্তু অরবিটাল তোমার 5টা থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, তো 5টা ইলেকট্রন কিভাবে থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে দেখো এখানে কয়টা বিজোড় ইলেকট্রন আছে, 5টি বিজোড় ইলেকট্রন আছে। ওকে, এখন আমরা দেখব কপারের কয়টা আছে। সো দেখো কপারের ইলেকট্রন বিন্যাসকে আমরা একটু লিখছিলাম না, সেটা কি ছিল যে 1s2 2s2 2p6, তারপর কি হবে 3s2 3p6, তারপর কি হবে 4s2 হবে, তারপর হবে তোমার 3d সরি 4s1, তারপর কি হবে 3d। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, 3d 4s1 3d 10 হবে, তাই না? ওকে, এখন দেখো যে আমার এইখানে যতগুলো আছে সবগুলোতে কিন্তু একদম ইলেকট্রন কিন্তু প্রতিটা উপশক্তি স্তরে কানা কানা ফিল আপ আছে। বাট দেখো 4s, এখানে কি দেখো s এর মধ্যে তোমার একটা অরবিটাল থাকে এবং এখানে ইলেকট্রন কিন্তু একটাই আছে। তাহলে দেখো তো ভাই যে এখানের মধ্যে আমার মোট কয়টা বিজোড় ইলেকট্রন আছে, একটি আছে। এখানে কয়টা আছে, এখানে আছে তোমার 3টে আছে। আর এখানে কয়টা আছে ভাই বলো তো, এখানে তোমার 6টি আছে। ওকে, তাহলে তুমি আমাকে বলো তো ভাই যে এখানে আনসার কোনটা হবে। দেখো ক্রোমিয়ামে যেহেতু সর্বাধিক আমার বিজোড় ইলেকট্রন আছে, তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে সি। ক্রোমিয়ামে আছে 6টা, আর নাইট্রোজেন আছে তোমার 3টা, ম্যাঙ্গানিজ আছে 5টা, কপার আছে 1টা, তাহলে সর্বাধিক কোনটাতে আছে, ক্রোমিয়ামে আছে, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার সি। ঠিক আছে ওকে, আচ্ছা ওকে, এখন দেখো কি বলছে যে পটাশিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। ঠিক আছে ওকে ফাইন। আচ্ছা তো দেখো ভাই আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা প্রথমে একটু লেখার ট্রাই করি। তো দেখো এখানে কি হবে 1s2 2s2, মানে পটাশিয়াম তো 19 তাই না, তার মানে 1s2 2s2, তারপর কি হবে 2p6 হবে, তারপর এখানে হবে 3s2, তারপর এখানে কি হবে 3p6 হবে, তারপর এখানে 4s এর মধ্যে একটা ঢুকবে ইলেকট্রন, তাই না, 4s এর মধ্যে একটা ইলেকট্রন ঢুকবে 19 যেহেতু। আচ্ছা এখন এখানে কি বলছে যে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি হবে। ঠিক আছে আচ্ছা ওকে ফাইন। তো এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে, সর্বশেষ 4s এর মধ্যে কিন্তু আছে। ওকে, তো দেখো ভাইয়া আমার সর্বশেষ ইলেকট্রন যেহেতু 4s এ আছে, তো আমরা কি করব, এই ইলেকট্রনের আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার সেট বাইর করব। ঠিক আছে ওকে, সো দেখো 4s, তো 4s এর মধ্যে s এর মধ্যে কয়টা অরবিটাল, একটা অরবিটাল, এবং ইলেকট্রন কিভাবে আছে ভাইয়া বলতো, x স্পিনমুখী হয়ে আছে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানে ইলেকট্রনটা কোথায় আছে ভাইয়া বলতো, 4s এর মধ্যে আছে। কোথায় আছে, 4s এর মধ্যে আছে। আচ্ছা তো 4s এর মধ্যে যেহেতু থাকে, তার মানে এখানে আমার n এর মান কত হবে, n এর মান এখানে কি হবে 4 হবে, আর s এর জন্য l এর মান কত হবে, l এর মান হবে তোমার 0। তাহলে তুমি আমাকে বলো l এর মান যদি 0 হয় তাহলে m এর মান কত হবে, m এর মান হবে তোমার 0। আর যেহেতু ইলেকট্রনটা তোমার উপর দিকে আছে, তার মানে এখানে আমার s এর মান কি হবে, s এর মান হবে তোমার +½ হবে, কি হবে +½ হবে। তাহলে তুমি আমাকে বলো তো এখানে কোনটা ম্যাচ করছে, আমার প্রথম অপশনটা ম্যাচ করছে। তার মানে পটাশিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা হবে, এ হবে আনসার। আনসার কোনটা হবে, এ হবে। আমি আবার বিষয়টা বুঝে দেখো, সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন কোনটা ভাইয়া বলো তো, 4s, তার মানে ইলেকট্রন কোথায় আছে, 4s এর মধ্যে আছে। একটা যেহেতু আছে তার মানে কি ভাবে, তো 4s অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন তোমার বিজোড় অবস্থায় আছে। এখন সর্ববহিস্থ স্তরের মধ্যে ইলেকট্রন কোথায় আছে, 4s এর মধ্যে আছে। তো 4s এর জন্য আমার এখানে n এর মান কত হবে, 4 হবে, আর s এর ক্ষেত্রে l এর মান কত হবে, 0 হবে। আর l এর মান যেহেতু 0, তার মানে m এর মান কত হবে, 0 হবে। আর ইলেকট্রন যেহেতু তোমার উপর দিকে আছে, তার মানে কি আমার s এর মানটা কি হবে, +½ হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার এ। ঠিক আছে, আনসার কোনটা হবে, আনসার হবে এ। ওকে আচ্ছা এখন বলছে যে
কপারের 20তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেটটা নির্ণয় করো। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা সলভ করলে মোটামুটি আমরা কোয়ান্টাম সংখ্যা রিলেটেড মোটামুটি সবগুলা সলভ করতে পারবো আর কি। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলি। তো কপারের ইলেকট্রন বিন্যাস কি ছিল, 1s2 2s2 2p6 ছিল, ঠিক আছে। তারপর কি ছিল, 3s2 ছিল, 3p6 ছিল, তাই না। তারপর ইলেকট্রন কোথায় ঢুকছিল, 4s এর মধ্যে ঢুকছিল, 4s1। তারপর এখানে কি ঢুকছিল ভাই বলতো, 3d10 এ ঢুকছিল। ওকে, আচ্ছা, এখন বলছে যে 20তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে 20তম ইলেকট্রনটা কোথায় আছে। দেখো আমার 18টা পর্যন্ত কিন্তু 3p6 এ ঢুকছে, তারপর 19তম ইলেকট্রনটা কিন্তু 4s এ ঢুকছে। 20 থেকে 29তম ইলেকট্রন কোথায় আছে ভাইয়া বলতো, d-তে আছে। এখন আমি 20তম ইলেকট্রনটা কোথায় খুঁজে পাবো, আমরা 3d-তে খুঁজে পাবো। ওকে, সো দেখো আমরা এখানে কি করব, প্রথমে আমরা 20তম ইলেকট্রনটা একটু বাই করি, 20তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেটটা বাই করি। তাহলে দেখো 19তম ইলেকট্রনটা এখানে আছে, 20তমটা কোথায় আছে ভাই বলতো, 3d-তে আছে। সো আমরা এখানে কি করি, 3d-টা একটু লিখে ফেলি, 3d-টা একটু লিখে ফেলি, ঠিক আছে। ওকে, তো দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এখন দেখো 19তম ইলেকট্রনটা এখানে ঢুকছে, 20তমটা কীভাবে ঢুকবে বলতো, 20তমটা তোমার এখানে ঢুকবে। তার মানে দেখো এটা কীভাবে বলতো, এটা হচ্ছে তোমার 20তম ইলেকট্রন। তারপর দেখো 21তম ইলেকট্রন এটা। আচ্ছা দেখো 19তম ইলেকট্রন এটা, 3d-এর মধ্যে 20তম ইলেকট্রন এটা, 21তম ইলেকট্রন এটা, 22তম ইলেকট্রন এটা, 23তম ইলেকট্রন এটা, 24তম ইলেকট্রন হচ্ছে তোমার এটা, ঠিক আছে। ওকে ওকে ওকে, এখন দেখো ভাইয়া যে আমার 20তম ইলেকট্রন কোনটা ভাইয়া বলতো, 20তম ইলেকট্রন হচ্ছে আমার এটা। ওকে, এখন আমার এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কোথায় আছে ভাইয়া বলতো, এই ইলেকট্রনটা তোমার 3d-তে আছে। কোথায় আছে, 3d-তে আছে। আর d এর জন্য আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বের করেছিলাম না। d এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কি ছিল, প্রথমটা ছিল তোমার -2, তারপরে ছিল -1, তারপরে ছিল তোমার 0, তারপরে ছিল +1, তারপরে ছিল তোমার +2 ছিল, তাই না। ওকে, তাহলে তুমি আমাকে বলো 20তম ইলেকট্রনটা কোথায় আসছে, 3d-তে আছে। সো 3d-এর ক্ষেত্রে আমার n এর মান কত হবে, n এর মান হবে এখানে 3 হবে। আচ্ছা ফাইন, এখন তুমি আমাকে বলো d এর ক্ষেত্রে আমার l এর মান কত হবে, d এর ক্ষেত্রে আমার l এর মান হবে তোমার 2। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার 20তম ইলেকট্রনটা এক্স্যাক্টলি কত নম্বরে আছে ভাই বলতো, এক্স্যাক্টলি কিন্তু -2-তে আছে। তাহলে m এর মান কত হবে, m এর মান হবে তোমার -2 হবে। আর ইলেকট্রন যেহেতু উপর দিকে আছে, তার মানে তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে তোমার +½ হবে। কি হবে, +½ হবে। ঠিক আছে। ওকে ফাইন, এখন আসি যে কপার প্লাসের চলে যাওয়া ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলো কপার প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। এখন ইলেকট্রন যখন ত্যাগ হয় তখন সেটা কোথা থেকে হয় ভাই বলতো, একদম সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ হয়। তার মানে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, 4s এর মধ্যে যে ইলেকট্রনটা আছে, তার কি আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার সেটটা মানে মানটাকে বাইর করতে পারবো না? হ্যাঁ অবশ্যই আমরা মানটা বাইর করতে পারবো। সো আমরা এখানে লিখি যে চলে যাওয়া ইলেকট্রন। সো চলে যাওয়া ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কোয়ান্টাম সংখ্যার মানটা একটু বাইর করার ট্রাই করি, ঠিক আছে। ওকে ফাইন, আচ্ছা দেখো ভাইয়া, তো ইলেকট্রনটা কোথায় আছে ভাই বলতো, 4s এর মধ্যে আছে। দেখো 4s এর মধ্যে ইলেকট্রনটা আছে, আমার চলে যাওয়া ইলেকট্রনটা। সো 4s এর মধ্যে আছে। ওকে ফাইন, এখন দেখো 4s এর মধ্যে আমার n এর মান কত হবে, n এর মান হবে তোমার 4 হবে। আর s এর ক্ষেত্রে আমার l এর মান কত হয়, l এর মান হয় তোমার 0। আর l এর মান যদি 0 হয় তার মানে m এর মান কত হবে, m এর মান হবে তোমার 0। আর যেহেতু আমার ইলেকট্রনটা উপর দিকে আছে, তার মানে তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে তোমার +½ ঠিক আছে। কি হবে, +½ হবে। ওকে ফাইন, আচ্ছা এখন আসি আমরা যে 26তম ইলেকট্রনটা কোথায় আছে, এটার ইলেকট্রনের সেটটা বাইর করতে হবে। ওকে, তাহলে দেখো 19, 20তম এখানে আছে, 21তম এখানে আছে, 22তম এখানে আছে, 23তম এখানে আছে, 24তম এখানে আছে। তাহলে দেখো 25তমটা এখানে আছে, 26তমটা এখানে আছে। তার মানে 26তম ইলেকট্রনটা কোনটা ভাইয়া বলতো, অপূর্ব? আচ্ছা, তো দেখো ভাইয়া যে আমার এখানে 26তম ইলেকট্রন কোথায় আছে বলতো, 26তম ইলেকট্রনটা এখানে আছে। আমি একটু সুন্দর করে লিখে দাঁড়াও যে 26তম ইলেকট্রন দেখো, 26তম ইলেকট্রনটা কিন্তু আমার এইটা, 26তম ইলেকট্রনটা হচ্ছে আমার এটা। ওকে, তো 26তম ইলেকট্রনটা কোথায় আছে ভাই বলতো, 3d-তে আছে। সো আমি এখানে লিখি যে 26তম ইলেকট্রনটা আমি লিখে ফেলি। তো এটা কোথায় আছে, 3d-তে আছে। সো এখানে n এর মান কত হবে, n এর মান হবে তোমার 3। আচ্ছা, আর d এর জন্য l এর মান কত হয়, d এর জন্য l এর মান হয় তোমার 2। ওকে, এখন 26তম ইলেকট্রনটা কোথায় আছে ভাই বলতো, -1 এ আছে। তাহলে m এর মান কত হবে, m এর মান হবে তোমার -1 হবে। ওকে, এখন এই যে 26তম ইলেকট্রন সেটা কি তোমার নিচের দিকে আছে না, সেটা যেহেতু নিচের দিকে আছে, তার মানে তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে তোমার -½ হবে। কত হবে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, -½ হবে। বুঝছি বিষয়টা? দেখো 19, 20, 21, 22, 23, 24, 25,
26, তার মানে 26 নম্বরটা কোনটা? এইটা। তো 26 নম্বরটা কোথায় আছে ভাই বলতো? 3D তে আছে, তার মানে n এর মান হবে তোমার 3, l এর মান হবে তোমার 2। আর 26তম ইলেকট্রনটা কোথায় আছে? -1 এ আছে, তার মানে m এর মান কত হবে? -1 হবে। আর যেহেতু সে নিচের দিকে আছে, তার মানে তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? -1/2 হবে। ঠিক আছে, ওকে 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 ফাইন। আচ্ছা ওকে, তো এটা ছিল আমাদের কোয়ান্টাম সংখ্যার মান বা কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করার পদ্ধতি আর কি। তো তোমরা সবাই কি বুঝছো কি না? একজন বলছে যে ভাই এটা কোন ভার্সিটিতে আসছিল। দেখো এইটা কিন্তু হুবহু ভার্সিটিতে আসে নাই, বাট দেখো এটার অনুরূপ কিন্তু লাবিতে আসছিল, কিন্তু এটার অনুরূপ কোয়েশ্চন কিন্তু। সো তুমি যদি এটা মানে ভালো করে বুঝতে পারো, তাহলে তুমি যে কোনো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেটটা তুমি ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে ওকে। এখন তোমরা আমাকে বলছো যে ভাই আর এর আরেকবার বলুন কপার প্লাসেরটা। আচ্ছা ওকে ঠিক আছে, দেখো কপার প্লাস, তাই না? কপার প্লাস। তো কপার প্লাস মানে কি? সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। সে ইলেকট্রন কোথা থেকে ত্যাগ করবে? তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে কি ইলেকট্রন ত্যাগ করবে। তার মানে চলে যাওয়া ইলেকট্রন কোনটা হবে? চলে যাওয়া ইলেকট্রন হবে তোমার এইটা। দেখো যে তার সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তার মানে চলে যাওয়া ইলেকট্রনটা হবে তোমার এইটা। তো ইলেকট্রনটা কোথায় আছে? 4s এর মধ্যে আছে। সো দেখো 4s এরটা আমরা এখানে লিখে দিলাম। ওকে, তো দেখো তো ভাইয়া 4s এর ক্ষেত্রে আমরা কি এটার কোয়ান্টাম সংখ্যা মান কি বাই করতে পারবো না? সো n এর মান হবে তোমার 4, l এর মান কত হবে? s মানে l এর মান 0, আর l এর মান 0 মানে m এর মান সবসময় 0 হয়। আর যেহেতু ইলেকট্রনটা উপর দিকে আছে, তার মানে তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +1/2 হবে। ঠিক আছে, ওকে আচ্ছা ওকে। এখন একটা জিনিস বলছে যে x এবং y পরমাণুদের সর্ববহিস্থ স্তরে যথাক্রমে 3টি ও 6টি ইলেকট্রন আছে। এখন বলছে যে x ও y দিয়ে গঠিত যৌগের সংকেত কি হবে। আচ্ছা ফাইন। এখন দেখো ভাইয়া যে আমি এটা কিভাবে বাই করবো। দেখো আমার x এর যে x যেটা আছে, x এর সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? তার সর্ববহিস্থ শক্তি স্তরে 3টি ইলেকট্রন আছে। তো যেহেতু x এর সর্ববহিস্থ শক্তি স্তরে 3টি ইলেকট্রন আছে, তার মানে সে কি 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে? সে 3টি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ওকে আচ্ছা ফাইন। এখন দেখো ভাইয়া y যেটা আছে, y এর সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা আছে। তার মানে এখানে কয়টা আছে ভাই বলতো? 6টা আছে। ওকে, এখন আমরা সবাই জানি যে প্রতিটা পরমাণু তার সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন লাভ করতে চায়। তাহলে দেখো তো ভাইয়া y কি করবে? y সে তোমার 2টা ইলেকট্রন গ্রহণ করবে। y কি করবে? সে 2টা ইলেকট্রন গ্রহণ করে তার সর্ববহিস্থ শক্তি স্তরে 6 থেকে 8 এ রূপান্তরিত হওয়ার ট্রাই করবে। তাহলে দেখো ভাইয়া এখানে কি আছে? x3+ আছে এবং y2- আছে। ওকে ফাইন, আচ্ছা ফাইন। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে x3+ মানে তার যোজনী কত? তার যোজনী হচ্ছে তোমার 3, আর y2- মানে কি? তার যোজনী হচ্ছে তোমার 2। ওকে ফাইন। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া যে x এবং y কে নিয়ে যখন আমরা যৌগ গঠন করব, তখন কি ঘটনা ঘটবে? তখন আমার y এর যোজনী নেবে x এবং x এর যোজনী নেবে y। তার মানে সেখানে আমরা কি পাবো? সেখানে আমরা পাবো x2y3 পাবো। সেখানে আমরা কি পাবো? x2y3 পাবো। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে, আমি আবার বুঝে দেখো যে x এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 3টা আছে। তার মানে সে কি করবে? 3টে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। তো যেহেতু সে 3টে ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার যোজনী কত? যেহেতু 3টে ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার যোজনী হচ্ছে তোমার 3। আর y যেহেতু 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তার যোজনী কত? 2। তাহলে দেখো ভাইয়া যে x এর যোজনী 3, y এর যোজনী 2। তো দেখো কি করবে? x y এর যোজনী নেবে, y কি করবে? x এর যোজনী নেবে, নিয়ে তারা কি করবে? তারা তোমার যৌগ গঠন করবে। তাহলে দেখো তো যৌগটা কি হয়েছে? x2y3 হয়েছে। তাহলে আনসার কোনটা হবে বলো তো? আনসার হবে এ। ঠিক আছে, আনসার কোনটা হবে? আনসার হবে এ। ওকে ফাইন। এখন আসি আমরা যে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা, এই জিনিসগুলো কি আসলে আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো তো এখান থেকে কিন্তু পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে এমসিকিউতে আসে আর কি। তো তোমরা একটু এই জিনিসগুলো মাথায় রাখবা, বিশেষ করে কম্পোজিট কণিকা কোনগুলো, যেমন আলফা ও ডিউটেরিয়ন কণা হচ্ছে তোমার কম্পোজিট কণিকা। এটা কিন্তু অনেক বেশি পরিমাণ পরীক্ষাতে আসে। সো আমি এটাকে একটু স্টার দিয়ে রাখি। ঠিক আছে, ওকে আচ্ছা। তো স্থায়ী মূল কণিকা কোনগুলো ভাই বলো তো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে তোমার স্থায়ী মূল কণিকা। এগুলো কি? স্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা কোনগুলা? নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, তারপর গ্র্যাভিট্রন, পজিট্রন, মানে এই জিনিসগুলো হচ্ছে তোমার অস্থায়ী মূল কণিকা। আর দাঁড়াও একটা মিনিট, আর এখানে কম্পোজিট কণিকা কোনগুলো ভাইয়া বলতো? আলফা এবং ডিউটেরন। ঠিক আছে, কম্পোজিট কণিকা এবং স্থায়ী মূল কণিকা এই দুটো থেকে কিন্তু পরীক্ষাতে বেশি কোশ্চেন আসে। সো তুমি একটু মাথায় রাখবে এই জিনিসগুলো। ঠিক আছে, ওকে ওকে আচ্ছা। এখন চলো আমরা একটু অ্যাটমিক সিম্বলে যাই। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা স্লাইডের মধ্যে ভুল হয়ে গেছে। আচ্ছা দেখো এখানে এক্সটা কি? এক্সটা তোমার এখানে থাকবে আর কি, এক্সটা তোমার নিচে থাকবে।
ঠিক আছে, এক্সটা তোমার নিচে থাকবে, মানে এখানে মাঝখানে থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, কি বলছো তোমার এক্স এবং ওয়াইটা বুঝতেছো না তাই না? আচ্ছা আমি আবার একটু বুঝে দেখো। দেখো ভাইয়া, এক্স এক্স এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 3টা আছে। তার মানে সে কি ভাইয়া বলতো 3টে ইলেকট্রন কি সে ত্যাগ করতে চাইবে না? দেখো আমি বিষয়টা বুঝে দেখো, যেমন ধরো অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়াম কিভাবে বলতো আমরা জানি, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার 2 আর তারপর এখানে কিভাবে বলতো 3। সো দেখো তো ভাইয়া, সে অ্যালুমিনিয়াম যদি তোমার 3টে ইলেকট্রন ত্যাগ করে, তার মানে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 এবং 8 হবে। তাহলে দেখো তো ভাই, এটা কি তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস হবে না? আমরা জানি যে প্রতিটা পরমাণু কি করে, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য হয় ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, সো যেহেতু এক্স এর শেষ কক্ষপথে ইলেকট্রন 3টা আছে, তার মানে সে 3টে ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। অপর দিকে দেখো যে ওয়াই শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে ভাই বলতো? 6টা আছে। এখন 6টা যদি থাকে তার মানে কি সে 2টা গ্রহণ করবে না? দেখো আমি বুঝাই তোমাদেরকে, সালফার। তো দেখো ভাইয়া, সালফার ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস কি জানি আমরা? 2, তারপর এখানে কি জানি? 8 জানি, তারপর এখানে কি জানি ভাইয়া বলতো? 6 জানি। ওকে, এখন সালফার যদি কি করে 2টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা ইলেকট্রন গ্রহণ করার পর সে কি হবে? 2টা ইলেকট্রন গ্রহণ করার পর সে হবে তোমার 2, 8, 8 এবং এটা কিসের ইলেকট্রন বিন্যাস হবে? এটা হবে তোমার আর্গনের ইলেকট্রন বিন্যাস। মানে প্রতিটা পরমাণু কি চায়? যে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতে। সো দেখো যে আমার এক্স 3টে ইলেকট্রন ত্যাগ করছে, ওয়াই 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তো যেহেতু সে 3টে ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার যোজনী 3, আর যেহেতু সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তার যোজনী হচ্ছে তোমার 2। সো দেখো এক্স এর যোজনী 3, ওয়াই এর যোজনী 2, তার মানে এখানে কি হবে? যোজনীটা ইন্টারচেঞ্জ হবে, হওয়ার পর এখানে যৌগ উৎপন্ন হবে আর কি। আচ্ছা ওকে ফাইন, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আই থিঙ্ক সবাই জিনিসগুলো বুঝতে পারছো আর কি, এগুলো বেসিক কথাবার্তা আর কি। আচ্ছা আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমি একটু লিখে দিই আবার, x2 y3, ঠিক আছে ওকে ফাইন। আচ্ছা চলো আমরা একটু নেক্সট পেজে যাই ওখানে। আচ্ছা এখন আসলে আমরা অ্যাটমিক সিম্বল। ওকে, সো দেখো ভাইয়া যে এখানে ধরো আমার একটা অ্যাটম দেওয়া আছে, নিচে যে জিনিসটা দেওয়া আছে, নিচে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা দেওয়া থাকে, আর উপরে কি দেওয়া থাকে? উপরে দেওয়া থাকে তোমার ভর সংখ্যা, আর এখানে যে চার্জটা দেওয়া থাকে সেটা হচ্ছে তোমার চার্জ। ঠিক আছে, আচ্ছা আমি বিষয়টা বুঝাই তোমাকে, দেখো। আচ্ছা আর এখানে একটা জিনিস মাথায় রাখবা যে আমরা প্রোটন এবং নিউট্রন যোগ করার পর এখানে কি পাই? আমরা প্রোটন এবং নিউট্রন যোগ করার পর আমরা এখানে ভর সংখ্যা পাই। ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমার নিউটন সংখ্যা কি হবে? নিউটন সংখ্যা হবে তোমার ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। ওকে, এখন দেখো ভাইয়া যে আমার এখানে কি করতে হবে? এখানে আমাকে একটা জিনিস দেখতে হবে আগে। আচ্ছা তোমরা কি গ্রহণ করছো দেখো তো, তোমরা এখন কপারের মধ্যে পড়ে আছো। আচ্ছা ক্লাসটা একটু তোমরা রিপিট দেখে নিও, তাহলে বুঝে নিবা আর কি। আচ্ছা ওকে ওকে, এখন দেখো ভাইয়া, তো আমরা সবাই জানি যে নর্মালি একটা পরমাণুতে যতটা প্রোটন থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে। আমি তোমাদেরকে একটু বোঝানো ট্রাই করি। দেখো ধরো আমি তোমাকে বললাম সোডিয়াম নিচে আছে হচ্ছে তোমার 11 আর উপরে তোমার আছে তোমার 23 দেওয়া আছে। ওকে, আর এখানে একটা প্লাস দেওয়া আছে। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলো তো ভাই এখানে মধ্যে আমার প্রোটন কয়টা থাকবে? দেখো যে নিচে যে সংখ্যাটা আছে সেটা কি হবে? সেটা হবে তোমার প্রোটন। সো প্রোটন এখানে কয়টা আছে ভাইয়া বলো তো? 11টা আছে। নিউট্রন কয়টা আছে? নিউট্রন দেখো তো ভাইয়া, যে ভর থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি, তার মানে 23 থেকে যদি আমরা 11 বিয়োগ করি, তখন সেটা কি পাবো? সেটা হচ্ছে আমরা নিউটন সংখ্যা পাবো। সো নিউটন সংখ্যা এখানে কত হবে? 12 হবে। ঠিক আছে ওকে, এখন তোমাকে যদি বলি আমি যে এখানে ইলেকট্রন সংখ্যা কত আছে, দেখো আমরা জানি যে নর্মালি যতটা প্রোটন সংখ্যা থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে, বাট যে যেখানে পজিটিভ আছে, পজিটিভ মানে কি? সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তো শুরুতে তার ছিল 11টা ইলেকট্রন, এখন সে কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে। সো একটা ইলেকট্রন ত্যাগ করার পর তার বর্তমানে ইলেকট্রন কয়টা আছে? তার বর্তমানে ইলেকট্রন আছে তোমার 10টা। কয়টা আছে? তার ইলেকট্রন বর্তমানে 10টা আছে। আচ্ছা তোমরা কি সাউন্ড ইস্যু কি এখনো করতেছে? আচ্ছা ওকে ঠিক আছে ওকে, তাহলে দেখো আমরা একটু নেক্সট পেজে যাই। ওকে, এখন বলছে যে কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা ফাইন, এখন তুমি আমাকে বলো এখানে আমাকে কি করতে হবে? আমাকে এখানে ইলেকট্রন এবং নিউট্রনের সংখ্যা কোথায় সমান আছে সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা ফাইন, দেখো ভাইয়া এখানে কি কোনো চার্জ আছে? চার্জ নাই, তার মানে এখানের মধ্যে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া বলতো? এখানের মধ্যে ইলেকট্রন আছে তোমার 4টা, যেহেতু এখানে প্রোটন আছে তোমার 4টা, ইলেকট্রন কয়টা আছে? 4টা আছে। নিউট্রন এখানে কয়টা আছে ভাইয়া বলতো? নিউট্রন আছে তোমার 9 - 4, তার মানে এখানে কয়টা আছে? 5টা আছে। ওকে ফাইন, এখন দেখো ভাইয়া এখানের মধ্যে আমার ইলেকট্রন কয়টা আছে? যেহেতু এখানে কোনো চার্জ নাই, তার মানে এখানে প্রোটন সংখ্যাই হবে তার ইলেকট্রন সংখ্যা। আর এখানের মধ্যে আমার নিউট্রন কয়টা আছে ভাইয়া বলতো? 19 - 9, মানে এখানে নিউট্রন কয়টা আছে? আমার 10টা আছে। ওকে আচ্ছা ফাইন, এখন দেখো ভাইয়া আমার এখানের মধ্যে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া বলতো? এখানে ছিল দেখো 11টা থাকার কথা ছিল,
বাট এখানে কি একটা পজিটিভ আছে না, পজিটিভ মানে কি সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে শুরুতে ছিল তার 11টা, সে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তার মানে এখন তার ইলেকট্রন কয়টা আছে, তার ইলেকট্রন এখন আছে তোমার 10টা। ওকে ফাইন। এখন নিউট্রন এখানে কয়টা আছে ভাইয়া বলতো, 23 - 11 মানে কয়টা আছে এখানে, 12টা আছে। ওকে ফাইন। এখন দেখো ভাইয়া আমার এখানের মধ্যে ইলেকট্রন কয়টা থাকার কথা, দেখো তো ভাইয়া যেখানে 8টা থাকার কথা, বাট এখানে যেহেতু 2 তার মানে সে কি করছে, 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে, তার মানে তার বর্তমানে ইলেকট্রন কয়টা আছে, 10টা আছে। আর নিউট্রন কয়টা আছে ভাইয়া বলতো, দেখো 18 - 8, তার মানে এখানে নিউট্রন কয়টা আছে, নিউট্রন তোমার এখানে 10টা আছে। তাহলে দেখো তো ভাইয়া যে আমার এখানে কোনটার মধ্যে আমার ইলেকট্রন এবং নিউট্রনের সংখ্যা সেম, আমার অপশন নাম্বার ডিতে ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সেম, তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে ডি। ঠিক আছে, আনসার কোনটা হবে, আনসার হবে ডি। আচ্ছা ফাইন। এখন বলছে যে M3+ আয়নে 23টা ইলেকট্রন আছে, এর পারমাণবিক সংখ্যা কত। তো পারমাণবিক সংখ্যা আমরা কিভাবে বাই করি ভাইয়া বলতো, আমরা প্রোটন সংখ্যা দ্বারা বাই করি। কি দ্বারা বাই করি, আমরা প্রোটন সংখ্যা দ্বারা বাই করি। ওকে ফাইন। এখন তুমি আমাকে বলো যে তিনটা, দেখো 3+ মানে কি, সে 3টে ইলেকট্রন ত্যাগ করছে। তো 3টা ইলেকট্রন ত্যাগ করার পর তার ইলেকট্রন কয়টা আছে ভাইয়া বলতো, 23টা আছে। তো 3টে ইলেকট্রন যখন সে গ্রহণ করবে, মানে শুরুতে তার ইলেকট্রন কয়টা ছিল ভাইয়া বলতো, শুরুতে তার ছিল ইলেকট্রন 26টা ছিল, তাই না। দেখো তার একটা মিনিট বুঝাই আমি তোমাদেরকে। দেখো 3টা ত্যাগ করার পর তার ইলেকট্রন কয়টা হয়েছে ভাইয়া বলতো, 23টা হয়েছে। তাহলে শুরুতে কয়টা ছিল ভাইয়া বলতো, শুরুতে এম এর, আচ্ছা শুরুতে এম এর ইলেকট্রন কয়টা ছিল ভাইয়া বলতো, শুরুতে এম এর ইলেকট্রন ছিল, এম এর ইলেকট্রন কয়টা ছিল ভাইয়া বলতো, 26টা ছিল। তাহলে এম এর ইলেকট্রন যদি তোমার 26টা থাকে, তাহলে তুমি আমাকে বলতো ভাইয়া যে এম এর পারমাণবিক সংখ্যা কত হবে, 26 হবে, তাই না। এম এর পারমাণবিক সংখ্যা কত হবে, 26 হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে ডি। আনসার কোনটা হবে, আনসার হবে ডি। আচ্ছা ওকে, এখন আসি এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, যে একটি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত কেজি, এটা আমাকে বাইর করতে হবে। আচ্ছা ফাইন। এখন আমাকে দেখো, আমরা তো সবাই পরিমাণগত রসায়নে পড়ছিলাম যে দেখো ম্যাগনেসিয়াম, তাই না, ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের ভর কতটুকু ভাইয়া বলতো, ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে তোমার 24, তাই না। ওকে ফাইন। এখন আমরা জানি যে কোনো অণু অথবা পরমাণুর আণবিক ভর অথবা পারমাণবিক ভরকে আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি, তখন সেটা কি হয়, সেটা হয় তোমার 1 মোল হয়, তাই না, 1 মোল হয়। তার মানে 1 মোল ম্যাগনেসিয়াম মানে কতটুকু, 1 মোল ম্যাগনেসিয়াম মানে হচ্ছে তোমার সেখানে 24 গ্রাম ম্যাগনেসিয়াম আছে। ঠিক আছে, সেখানে কতটুকু আছে, 24 গ্রাম আছে। ওকে ফাইন। আবার আমরা সবাই জানি যে 1 মোল মানে কতটুকু ভাইয়া বলো তো, 1 মোল মানে হচ্ছে তোমার 6.02 × 10⁻23, তাই না। ওকে ফাইন। তাহলে দেখো আমরা বলতে পারি না যে 1 মোল মানে কি, আমরা 6.02 × 10⁻23 ম্যাগনেসিয়ামের ভর কত, 24 গ্রাম। আচ্ছা যেহেতু আমাকে এখানে কেজিতে বাই করতে বলছে, তার মানে এখানে আমরা কি করব, কেজিতে কনভার্ট করে ফেলবো। তাহলে দেখো আমরা এখানে লিখি যে 6.02 × 10⁻23 ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত কেজি ভাইয়া বলতো, যেখানে 24 গ্রাম ছিল, তার মানে এখানে কি করবো, আমরা 24কে 1000 দ্বারা ভাগ করে দেবো। তার মানে এখানে কি হবে, 24/1000 কেজি। ওকে, এখন আমাকে বাইর করতে বলছে যে একটি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত। তাহলে দেখো এখানে কি হবে, যে একটি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত হবে, দেখো তো ভাইয়া কি হবে, 24/6.02 × 10⁻23 ইন্টু কি হবে, ইন্টু হবে তোমার 1000 হবে। তাহলে দেখো তো ভাইয়া যে আমার এইটার সাথে এখানে কোন অপশনটা ম্যাচ করতেছে, আমার এইটার সাথে কিন্তু আমার এই অপশনটা ম্যাচ করতেছে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে সি। দেখো আমরা সবাই জানি যে 1 মোল ম্যাগনেসিয়াম মানে কতটুকু, তার আণবিক ভর পরিমাণ। মানে 1 মোল ম্যাগনেসিয়াম মানে কতটুকু আছে, 24 গ্রাম আছে। সো 1 মোল মানে আমরা জানি 6.02 × 10⁻23। সো 6.02 × 10⁻23 ম্যাগনেসিয়াম সমান কত হবে, 24/1000 কেজি। যেহেতু কেজি বলছে, কেজিতে আমরা কনভার্ট করছি। তো সুতরাং একটি ম্যাগনেসিয়ামের ভর কত হবে, 24/6.02 × 10⁻23 × 1000। তাহলে আনসার কোনটা হয়েছে, আনসার হয়েছে তোমার সি। তো আই থিঙ্ক সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, এখন এখানে বলছে যে নিচের কোনটি সত্য নয়। আচ্ছা ওকে, তুমি আমাকে বলো তো ভাইয়া যে কোনটি সত্য নয় বলো তো। দেখো হাইড্রোজেনের পজিটিভ ও নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা থাকতে পারে। আচ্ছা তো তোমরা হয়তো এই জিনিসটা একটু বুঝতে পারো না। দেখো এটা কিন্তু চট্টগ্রাম ভার্সিটি 24-25 আসছিল। আচ্ছা তো পজিটিভ এবং নেগেটিভ যোজ্যতা এটা দ্বারা কি বোঝায়, দেখো ধরো আমি তোমাকে বললাম যেখানে আমার HF আছে এবং অথবা ধরো আমি তোমাকে বললাম এখানে মধ্যে আমার NaH আছে। ওকে, এখন HF এখানের মধ্যে দেখো তো ভাইয়া আমার হাইড্রোজেনের ক্ষেত্রে তার চার্জ কত, তার চার্জ হচ্ছে তোমার +1। আর সোডিয়ামের ক্ষেত্রে আমরা তার চার্জ জানি +1, তার মানে এখানে হাইড্রোজেন কত হবে, হাইড্রোজেন হবে তোমার -1। তাহলে দেখো ভাইয়া হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা +1 -1 দুইটাই পেয়েছি। তার মানে হাইড্রোজেনের পজিটিভ নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা আছে। বুঝছি আমরা সবাই। আচ্ছা
আমি কি বেশি ফাস্ট বলতেছি? আমি কি বেশি ফাস্ট বলতেছি? আচ্ছা, তোমরা কি এর আগেটা বুঝছো সবাই? আচ্ছা, ওকে, দেখো। তার মানে দেখো যে হাইড্রোজেনের কিন্তু পজিটিভ এবং নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা হতে পারে। আচ্ছা, ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2+ প্রোটন সংখ্যা কি সমান হবে না? দেখো, তুমি সবসময় মাথায় রাখবা যে দুনিয়া উল্টে গেলেও যে কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা সব সময় সেম হবে। দুনিয়া উল্টে গেলেও একটা পরমাণুর প্রোটন সংখ্যা সবসময় সেমই হবে, তার মানে এইটাও সত্য। অক্সিজেন অণুতে দুইটি সমযোজী বন্ধন আছে। দেখো তো ভাইয়া যে অক্সিজেন কিভাবে থাকে, দেখো অক্সিজেন ডাবল বন্ধন অক্সিজেন, ঠিক আছে? ওকে ভাই, ওকে। তাহলে দেখো তো ভাই এখানে কয়টা বন্ধন আছে? এখানে কিন্তু দুইটা বন্ধন আছে। সো দুইটা বন্ধন আছে মানে কি এখানে কি আছে? তোমার দুইটি সমযোজী বন্ধন আছে। তার মানে এখানে আমার 3 নাম্বার অপশনটাও কারেক্ট। তো 4 নাম্বার অপশনটা কি অবশ্যই আমার সত্য নয় হবে? দেখো আয়রন, তাই না? আয়রন, দেখো আয়রনের পারমাণবিক সংখ্যা হতো 26। তো যেহেতু সে 2+ মানে কি ভাইয়া বলতো? সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে Fe2+ এর ইলেকট্রন কয়টা আছে ভাইয়া বলতো? 24টা আছে। আর Fe3+ যেটা আছে 26 সালের শুরুতে 3টে ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার ইলেকট্রন কয়টা আছে? তার ইলেকট্রন আছে তোমার 23টা। তাহলে তুমি আমাকে বলো, একটার আছে 24টা, একটার আছে 23টা, তাহলে তাদের কি সমান ইলেকট্রন আছে? তাদের তো সমান ইলেকট্রন নাই। তার মানে কি আমার ডি নাম্বার অপশন যেটা আছে সেটা সত্য নয় হবে, সেটা সত্য নয় হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন বলছে যে একটি মৌলের পরিচিতি নির্ধারিত হয় কিসের মাধ্যমে? তো তুমি সবসময় মাথায় রাখবা যে একটি মৌলের পরিচিতি সবসময় তার প্রোটন সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। একটি মৌলের পরিচিতি সবসময় কি হয়? প্রোটন সংখ্যা দ্বারা নির্ধারিত হয়, এটা সবসময় মাথায় রাখবা, ওকে? আচ্ছা, এখন বলছে যে একটি মৌলিক পদার্থ বেশি স্থায়ী হয় কখন? তো তুমি সবসময় মাথায় রাখবা যে যখন প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সেম হবে তখন সেটা বেশি স্থিতিশীল হবে। কি বলছে ভাই বলতো? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যখন সেম হবে তখন সেটা বেশি স্থিতিশীল হবে। তাহলে আনসার কোনটা হবে এখানে বলো তো? আনসার হবে এখানের মধ্যে, দেখো কোন অপশনটা হবে, দেখো তো। এখানে হবে তোমার আনসার নাম্বার এ হবে, তাই না? যে প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান হলে সেটা বেশি স্থিতিশীল হয়, ওকে? আচ্ছা, ওকে। তো এখন আসে আমরা যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কিন্তু পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে কোশ্চেন আসে আর কি। আচ্ছা, তো আইসোটোপ মানে কি ভাইয়া বলো তো? আইসোটোপ মানে হচ্ছে যে যখন প্রোটন সংখ্যা সেম থাকবে তখন তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো, ঠিক আছে? আমি দ্বারা একটু বড় করে লিখি। আইসোটোপ মানে লাস্টে কি আছে? প আছে। তার মানে প্রোটন সংখ্যা যখন সেম থাকবে তখন তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো। লাস্টে নো আছে, তার মানে নিউট্রন সংখ্যা যখন সেম থাকবে তখন তাদেরকে আমরা বলবো আইসোটোন। লাস্টে কি আছে? বার আছে, তার মানে যখন ভর যখন সেম থাকবে তখন তাদেরকে আমরা কি বলবো? আইসোবার বলবো। আর এখানে কি আছে? ইলেকট্রনিক আছে, তার মানে ইলেকট্রন সংখ্যা যখন সেম হবে তখন আমরা তাদেরকে কি বলবো? আইসো ইলেকট্রনিক বলবো, ঠিক আছে? কি বলবো আমরা? আইসো ইলেকট্রনিক বলবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, ফাইন। এখন দেখো এই কোশ্চেনের মাধ্যমে আমরা মোটামুটি অনেকগুলো টাইপ কভার করার ট্রাই করব। দেখো, সো দেখো তো ভাইয়া যে আমার এখানে কি বলছে যে নিচের কোন জোড়া আইসোটোন। আচ্ছা, তো চলো আমরা একটু বাইর করে দেখো। তো দেখো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে দেখো যে উভয়টা কিন্তু প্রোটন সংখ্যা সেম, তার মানে তুমি আমাকে বলো তো তারা কি হবে? তারা হবে পরস্পরের আইসোটোপ হবে। কি হবে? তারা হবে আইসোটোপ হবে, ঠিক আছে? ওকে, ফাইন। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে আমার এখানের মধ্যে কিন্তু প্রোটন সংখ্যাও সেম না, আবার ভরও সেম না। তাহলে দেখো ভাইয়া এখানের মধ্যে আমার নিউটন কয়টা আছে ভাই বলো তো? দেখো 14 থেকে 6 যদি আমি বিয়োগ দিই তার মানে এখানে কতটা আছে? এখানে তোমার 8টা আছে। আবার দেখো যে 16 থেকে যদি আমি 8 বিয়োগ দিই তার মানে এখানে কয়টা আছে? এখানে তোমার নিউটন 8টা আছে। তাহলে দেখো তো ভাইয়া যে যেহেতু আমার এখানে নিউটন সংখ্যা সেম, তার মানে কি তারা পরস্পর কি আইসোটোন হবে না? তারা পরস্পর আইসোটোন হবে। আচ্ছা, ফাইন, ওকে। আচ্ছা, এখন দেখো ভাইয়া এখানে কিন্তু দেখো যে আমার উভয়টা কিন্তু তোমার পারমাণবিক ভর কিন্তু সেম। পারমাণবিক ভর যেহেতু সেম তার মানে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো আইসো বার বলবো। কি বলবো আমরা? আইসো বার বলবো, ঠিক আছে? আচ্ছা, ফাইন, ওকে, ওকে। আচ্ছা, ফাইন। এখন বলছে যে F মাইনাস সোডিয়াম প্লাস O2 মাইনাস C4 মাইনাস এই আয়নগুলো কি? দেখো তো এটা থেকে কিন্তু পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে কোশ্চেন আছে। তুমি যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও মানে একটা এখান থেকে পাবা। দেখো তো দেখো ভাই F মাইনাস, তো F মাইনাস দেখো তো ভাইয়া এফ ফ্লোরিনের ক্ষেত্রে তার
পারমাণবিক সংখ্যা কত? তার পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 9। আর যেহেতু এখানে মাইনাস আছে, একটা মাইনাস আছে, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে তার এখানে ইলেকট্রন কয়টা আছে? তার এখানে ইলেকট্রন আছে তোমার 10টা। ওকে ফাইন। সোডিয়াম প্লাসের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রন কয়টা থাকে? তার ইলেকট্রন থাকে তোমার 10টা, বাট যেহেতু সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার ইলেকট্রন কয়টা আছে? 10টা আছে। ওকে, O2 মাইনাস। সো O2 মাইনাসের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া বলতো? যেহেতু তার ইলেকট্রন তোমার 8টা থাকে, বাট এখানে 2 মাইনাস আছে, তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তার ইলেকট্রন কয়টা আছে? 10টা আছে। C4 মাইনাস, C4 মাইনাস, তার মানে তার ইলেকট্রন কয়টা থাকার কথা ছিল? 6টা থাকার কথা ছিল, বাট সে 6টা গ্রহণ করছে, তার মানে এখন ইলেকট্রন কয়টা আছে মোট? তার ইলেকট্রন মোট আছে তোমার 10টা। তাহলে তুমি আমাকে বলো প্রতি ক্ষেত্রে কি আমার ইলেকট্রনের সংখ্যা সেম? তো যেহেতু প্রতি ক্ষেত্রে আমার ইলেকট্রনের সংখ্যা সেম, তার মানে তারা পরস্পর কি হবে? আইসো ইলেকট্রনিক হবে। কি হবে? আইসো ইলেকট্রনিক হবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন বলছে যে রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপন পর্দা থাকে? এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মুখস্থ টাইপের জিনিস। সেটা হচ্ছে তোমার জিঙ্ক সালফেটের, তাই না? জিঙ্ক সালফেটের প্রোডাক্ট ছিল আর কি, জিঙ্ক সালফেট। এটা কিন্তু আমরা সবাই মানে কেমিস্ট্রি বই যখন আমরা পড়া শুরু করছি গুণগত রসায়ন, তখন থেকে আমরা সবাই জানি, একদম প্রথম পৃষ্ঠাতেই এই ওয়ার্ডটা লেখা আছে, জিঙ্ক সালফেটের। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ডি। আচ্ছা ফাইন। এখন দেখো যে কি বলছে, যে আলফা, বিটা এবং গামা কণার চার্জগুলো কি হবে? আলফা, বিটা, গামা কণার চার্জগুলো কি হবে? আচ্ছা ফাইন। তো তুমি মাথায় রাখবা যে আলফা কণা মানে কি? তো তুমি মাথায় রাখবা যে আলফা কণা মানে হচ্ছে এখানে কি থাকবে? এটা হিলিয়াম থাকবে। কি থাকবে? হিলিয়াম থাকবে। আর এখানে হিলিয়াম হচ্ছে তোমার, তার প্রোটন সংখ্যা হচ্ছে তোমার 2, আর তার ভর হচ্ছে তোমার 4, আর এখানে তার চার্জ থাকবে তোমার 2+। ঠিক আছে, ওকে। আর বিটা দ্বারা তুমি মাথায় রাখবা যে এখানে মধ্যে কি থাকবে? তোমার একটা ইলেকট্রন থাকবে, নিচে থাকবে তোমার -1, আর উপরে কি থাকবে? 0 থাকবে। ঠিক আছে, বিটা মানে কি থাকবে? নিচে থাকবে -1, উপরে কি থাকবে? 0 থাকবে। আর গামার ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে গামার ক্ষেত্রে নিচেও থাকবে 0, উপরেও থাকবে তোমার 0। ঠিক আছে, আচ্ছা। আর নিউট্রনের ক্ষেত্রে মাথায় রাখবা যে নিউট্রনের মধ্যে নিচে থাকবে 0, উপরে থাকবে কি? 1 থাকবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু সবাই মাথায় রাখবা। ওকে ফাইন। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া যে, আচ্ছা ওকে, তো দেখো ভাইয়া, আর এখানের মধ্যে তার চার্জ কত থাকবে? তার চার্জ থাকবে তোমার -1। ওকে, আচ্ছা। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানের মধ্যে আমার আলফা, বিটা এবং গামা কণার চার্জ প্রথমে কি হবে? দেখো তো, আলফা হচ্ছে তোমার 2+, আর বিটা হচ্ছে তোমার -1। আর গামার ক্ষেত্রে দেখো এখানে উভয় পক্ষে আমার 0 আছে। সো 0 যদি থাকে, তার মানে তার চার্জ কত হবে? তার চার্জ 0 হবে। তাহলে আনসার কোনটা হবে? দেখো, +2 -1 0। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আনসার কোনটা হবে? আনসার হবে ডি। ঠিক আছে, ওকে ফাইন। এটা কিন্তু ডাবিতে আসছিল। ওকে, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমরা নেক্সট কোয়েশ্চেন ঢুকি একটু। আচ্ছা, আমার সার্ভার ক্র্যাশ করছে, দাঁড়াও একটা মিনিট। সরি, আমার সফটওয়্যার যেটা আছে এটা একটু ক্র্যাশ করছে, একটা মিনিট দাঁড়াও। দুঃখিত আমি, 1 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন চলো আমরা একটু নেক্সট পেজে যাই। ওকে, তো তুমি মাথায় রাখবা যে যখন তোমাকে এই টাইপের কোশ্চেন দিবে, তো তুমি সবসময় মাথায় রাখবা যে বাম দিকের প্রোটন সংখ্যার যোগফল ডান দিকের প্রোটন সংখ্যার যোগফল সমান হবে। বাম দিকের ভর সংখ্যার যোগফল ডান দিকের ভর সংখ্যার যোগফল সবসময় সমান হবে। আচ্ছা ফাইন। তাহলে দেখো এখানে কি আছে? 6 + 1, মানে এখানে কত হয়েছে ভাইয়া বলতো? 7 হয়েছে। তার মানে ডান দিকেও আমার কি হওয়া লাগবে? যে আমার দুইটার যোগফল 7ই হওয়া লাগবে। ওকে, এখন এটার সাথে এক্স্যাক্টলি কোন জিনিসটা যুক্ত হলে আমার এখানে 7 থাকে? দেখো তো ভাইয়া, যে আমার এইটা যুক্ত হলে কি আমার এখানে উভয় থেকে সেম থাকে না? আমি একটু বোঝানোর ট্রাই করে দেখো। দেখো, সো ধরো আমার এখানে কি দেওয়া আছে? কার্বন দেওয়া আছে, নিচে হচ্ছে তোমার 6, উপর দেওয়া আছে 12, প্লাস এখানে কি দেওয়া আছে? হাইড্রোজেন দেওয়া আছে, নিচে 1, উপর হচ্ছে তোমার 3 দেওয়া আছে। ওকে, এখন দেখো এখানে কি দেওয়া আছে? নাইট্রোজেন দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার 7, এখানে দেওয়া আছে তোমার 14 দেওয়া আছে। ওকে, এখন আমি যদি এটার সাথে এক্স্যাক্টলি নিউটন যোগ করি, তো নিউটন মানে কি ভাই বলতো? নিচে থাকবে তোমার 0, উপরে থাকবে তোমার 1। তাহলে দেখো ভাইয়া, এখানে 6 + 1 7, এখানে 7 + 0 মানে 7, সেম থাকতেছে। 12 + 3 15, 12 14 + 1 15, দুই ক্ষেত্রে কিন্তু সেম থাকতেছে। তার মানে এখানে আমার কি যুক্ত হবে? এখানে আমার নিউট্রন যুক্ত হবে। কি যুক্ত হবে? নিউট্রন যুক্ত হবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে সি। আচ্ছা ওকে ফাইন। এখন দেখো যে এখানে কি বলছে, যে নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কণাটি কি? মানে আমি এখান থেকে কি করছি? এখানে আমি এক্স কণা যুক্ত করছি, যুক্ত করার পর আমি এটা পাইছি। ওকে, সো আমি কি বলছিলাম ভাইয়া বলো তো? আমি এখানে বলছিলাম যে আমার বাম দিকের প্রোটন সংখ্যা
যোগফল ডান দিকের পূর্ণ সংখ্যার যোগফল সমান হবে। এখন আমি এক্স হিসেবে কাকে বসালে আমার এখানের মধ্যে 6 হবে বলো তো? দেখো আমার ডান দিকে আছে তোমার 6, তার মানে আমাকে কি করতে হবে, বাম দিকে 6 বানাতে হবে। এখন দেখো আমি এক্স মানে কি, যদি আমি এখানের মধ্যে হিলিয়াম বসাই, হিলিয়াম মানে কত ভাই বলতো 2, উপরে থাকে 4, তারপর এখানে কি থাকে 2 প্লাস থাকে। তাহলে দেখো 4 আর 2 কত ভাই বলতো, 4 আর 2 হচ্ছে তোমার 6, 4 আর 2 কত 6, তার মানে দেখো বাম দিকে থাকতেছে 6, ডান দিকে থাকতেছে 6। আবার দেখো যে 9 আর 4 কত ভাই বলতো, 9 আর 4 হচ্ছে তোমার 13, আবার 12 আর 1 কত 13। তার মানে দেখো যে আমরা যদি এখানের মধ্যে হিলিয়াম বসাই বা আলফা কণা বসাই, হিলিয়াম 2 প্লাস মানে সেটা কি আলফা কণা, আমরা যদি এখানের মধ্যে আলফা কণা বসাই তখন এই ক্ষেত্রে আমার জিনিসটা সেম চলে আসে আর কি। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে এ। আনসার কোনটা হবে, আনসার হবে এ। আচ্ছা, এখন বলছে যে কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে মানে এটা উৎপন্ন হয়। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া এখানে আমরা কি করছি ভাইয়া বলো তো? আমরা এখানের মধ্যে 90 থেকে আমরা 91 বানাইছি। আচ্ছা, তো 90 থেকে আমরা 91 আমরা কিভাবে বানাবো? নিচে তো আমার মানে নিচে আমাকে বাড়াতে হবে, নিচে আমাকে বাড়াতে হবে। ওকে ফাইন। তো দেখো আমরা একটু বিষয়টা বোঝানোর ট্রাই করি। দেখো আমি এখানে কি নিলাম, থোরিয়াম নিলাম, নিচে আছে তোমার 90, উপরে আছে তোমার 234 আছে, ঠিক আছে, উপর 234 আছে। ওকে, এখন আমি যদি এখান থেকে একটা বিটা কোণ অপসারণ করি, সো বিটা মানে কি ভাই বলতো, নিচে আছে তোমার -1 আর উপরে আছে তোমার কি ভাই বলতো 0 আছে। তাহলে তুমি আমাকে বলো তো কি ঘটনা ঘটবে? দেখো তো 90 মাইনাস আছে আর এখানে কি আছে, মাইনাস আছে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। দেখো এখানে কি আছে ভাই বলতো, মাইনাস আছে। তাহলে দেখো তো ভাই এখানে কি আমার মাইনাস আর মাইনাস কি প্লাস হয়ে যাবে না? তার এখানে কি পাবো আমরা, এখানে পাবো পি এ, নিচে কি পাবো 90 মাইনাস -1, মানে এখানে কি পাবো আমরা 91 পাবো। আর এখানে দেখো 234 থেকে আমরা 0 বিয়োগ দিব, তার মানে এখানে কি আমার 234 থাকবে। তার মানে এখান থেকে আমরা কি করবো ভাই বলতো, আমরা এখান থেকে বিটা ইমোশন মানে বিটা অপসারণ করব। ঠিক আছে, আমরা এখান থেকে কি অপসারণ করবো, বিটা অপসারণ করবো, কারণ এটাকে আমরা কি বলি, আমরা এই জিনিসটাকে বলি আমরা বিটা বলি। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলি, বিটা বলি। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে বি। আচ্ছা ওকে ফাইন। এখন দেখো কি বলছে যে আচ্ছা আমরা বেশিক্ষণ না, আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট পড়বো, তারপর আমরা শেষ করে দিব। ঠিক আছে, আচ্ছা ওকে। সো দেখো এখানে কি বলছে যে CO3 মাইনাসে মোট ইলেকট্রন সংখ্যা কত। আচ্ছা ফাইন। সো তুমি আমাকে বলো ভাইয়া যে কার্বন যেটা আছে, কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6, তার মানে তার ইলেকট্রন কয়টা আছে, 6টা আছে। ওকে ফাইন, প্লাস দিলাম। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, তার মানে তার ইলেকট্রন কয়টা আছে, 8টা আছে। বাট অক্সিজেন এখানে কয়টা আছে, 3টা আছে, তার মানে এখানে মোট ইলেকট্রন কয়টা আছে, 3 গুণ 8টা আছে। ওকে ফাইন। এখন দেখো ভাইয়া যে যেহেতু এখানে আমার 2 মাইনাস আছে, 2 মাইনাস মানে কি এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে, তার মানে এখানে আরো 2টা ইলেকট্রন বেশি আছে, তার মানে এখানে কি দেবো আমরা, প্লাসও দেবো। তাহলে দেখো এখানে কি আসে যে 6 প্লাস 2 8, আর এখানে 24, তার মানে এখানে কত আসবে, এখানে তোমার আনসার আসবে তোমার 32। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে বি। আনসার কোনটা হবে, আনসার হবে তোমার বি। ওকে, আচ্ছা ওকে ফাইন। এখন দেখো কি বলছে যে PH4+ আয়নে কতটি যোজন ইলেকট্রন বিদ্যমান। আচ্ছা ফাইন। এখন দেখো যোজন ইলেকট্রন মানে কি বোঝাবে বলতো, যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। আচ্ছা ফাইন। এখন চলো আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কি ভাই বলতো, যে 2 8, তারপর এখানে কি আছে ভাই বলতো 5, তাই না? তার মানে ফসফরাসে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে ভাই বলতো, 5টা আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস কি ভাই বলতো, 1ই থাকে, কারণ তার ইলেকট্রন 1। তার মানে হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে ভাই বলতো, একটা আছে। তার মানে দেখো যে মোট ইলেকট্রন কয়টা আছে ভাই বলতো 5 প্লাস। দেখো 5 প্লাস, এখানে হাইড্রোজেন কয়টা আছে ভাই বলতো, 4টা আছে, তার মানে কি হবে 1 × 4 হবে। ওকে ফাইন। বাট এখানে কি একটা প্লাস আছে না, প্লাস মানে কি ইলেকট্রন ত্যাগ হবে। এখন ইলেকট্রন কোথা থেকে ত্যাগ হয়, ইলেকট্রন সব সময় সর্ববহিস্থ শক্তি স্তর থেকে ত্যাগ হয়। তার মানে এখানে কি আমরা একটা ইলেকট্রন মাইনাস করব। তাহলে দেখো এখানে কি আসে যে 5 মাইনাস 3 আসে, সরি 5 প্লাস কত আসে, 5 প্লাস তোমার 3 আসে, তার মানে এখানে কত আসবে আনসার, আনসার হবে তোমার 8 হবে। তাহলে এখানে আমার PH4+ আয়নে মোট কতটা যোজন ইলেকট্রন আছে, মোট ইলেকট্রন আছে তোমার 8টা। যোজন ইলেকট্রন কয়টা আছে, 8টা আছে। ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা এখন দেখো যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এই জিনিসগুলো একটু তোমরা মাথায় রাখবা। যেমন টিউমার ক্যান্সার নিরাময়ে আমরা কোবাল্ট-60 ইউজ করি, তারপর হচ্ছে তোমার গলগণ্ড নিরাময়ে আমরা আয়োডিন-131 ইউজ করি। এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা, এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে এমসিকিউ আসে। ঠিক আছে, অনেক বেশি পরিমাণে এমসিকিউ আসে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা তো আমরা দেখি নেক্সট আর কি আছে। নেক্সটে আমরা বোর পরমাণু মডেলটা আজকে আর ধরতেছি না, যেহেতু তোমরা অনেক টায়ার্ড হয়ে গেছো আর কি, টায়ার্ড হয়ে গেছো, তাই আমরা আজকে আর টানতেছি না। সো তোমরা আমাকে বলো তো ভাইয়া যে আমরা আজকে যা যা পড়ছি সবগুলা মানে মোটামুটি বুঝছি কিনা, সবগুলা মোটামুটি বুঝছি কিনা একটু জানাও তো আমাকে। দেখি তো আমার
ওয়েবসাইটের বাচ্চাদের কি অবস্থা? আচ্ছা, আমি ফেসবুক ওয়েবসাইট দুইটা একসাথে বুঝতেছি। আচ্ছা, সবাই সবকিছু মোটামুটি বুঝছো? আচ্ছা, একজন বলছে যে সুমন ভাই এগুলো পড়াইছে। আচ্ছা, আমি তো জানি না ভাইয়া যে পড়াইছে, যদি জানতাম তাহলে আমি এই জিনিসগুলো রাখতাম না আর কি। তো আমি পড়াই দিচ্ছি আর কি, মানে আমি আমার দিক থেকে মানে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করতেছি আর কি। আচ্ছা, তো মোটামুটি সবাইকে বুঝছি আমরা। আচ্ছা, তাহলে কি আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই আজকে। তো আজকে ক্লাসটা শেষ করে দিই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনা একটু ভালোভাবে করিও, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, কমেন্টে বলো, আমি একটু বোঝানোর ট্রাই করি তোমাদেরকে। লাস্টে ম্যাথ, লাস্টে ম্যাথ কোনটা বলো তো? আচ্ছা, তাহলে শেষ করে দিই। আচ্ছা, তো তোমরা কি করবা, ক্লাসটা আবার একটু রিপিট দেখে নেবা। যদি তোমরা তাও না বুঝছো তাহলে আমাকে একটু মানে মেসেজে নক করিও আর কি, যে ভাই এই জিনিসটা বুঝেন, একটু বুঝিয়ে দেন, তাহলে আমি ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো আমরা ক্লাসটা শেষ করে ফেলি আজকে। আমার নেটেই দিদির সমস্যা করতেছে।